বলবো আমি আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে যুক্তিবিদ্যা ক্লাসে স্বাগত। আমরা দ্রুত একটু জয়েন হয়ে যাই, আর একটু বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে জানিয়ে দাও যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, সিয়াম বলছে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা গতকালকে যেটুকু পড়ছি এরপর থেকে আজকে এটা শেষ করে ফেলবো এই অধ্যায়টা। তোমরা একটু জয়েন করে ফেলো। আমরা গতকালকে ব্যাকতথ্য জাতথ্যের যে নিয়মটা আছে এটা সীমাবদ্ধতা পর্যন্ত পড়ছি। আজকে আমরা পদের প্রকারভেদ থেকে শুরু করব। ওকে, আশা করি তোমাদের কালকে যেগুলো পড়াইছি সেগুলো নিয়ে কোনো সমস্যা নাই। একটু মেনশন দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম। ওকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, তাহলে হচ্ছে কি শুরু করব নাকি? ওকে, তো দেখো কি পদের প্রকারভেদ। তো বিভিন্ন আসলে পদের প্রকারভেদ আছে। যেমন এখানে দেখো এই যে বিশেষ করে হচ্ছে গঠনের উপর ভিত্তি করে, তারপর আরো আমরা পাবো তাৎপর্যের উপরে, অনেক কিছু আছে। তো আমরা এগুলো একটু দেখি যে এটার উপরে ভিত্তি করে আসলে কত প্রকার, তারপর কি কি সেটা আমরা হচ্ছে পড়বো। তো দেখো পদের প্রকারভেদে কি বলছে, বলছে যে গঠনের ভিত্তিতে পদ হচ্ছে দুই প্রকার। তার মানে কি, গঠনের কথা যদি বলে তাহলে সেক্ষেত্রে পদ কত প্রকার? পদ হচ্ছে আমার দুই প্রকার। গঠনের ভিত্তিতে পদ কত প্রকার? পদ হচ্ছে আমার দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সরল পদ আর একটা হচ্ছে যৌগিক পদ। তার মানে গঠনের ভিত্তিতে পদ হচ্ছে আমার কত প্রকার? পদ হচ্ছে আমার দুই প্রকার। একটা হচ্ছে সরল পদ আর একটা হচ্ছে কি যৌগিক পদ। তো সরল পদ কাকে বলে আর যৌগিক পদ কাকে বলে আমরা এটা এখন একটু দেখি। বলছে যে যে পদ একটি মাত্র শব্দ দিয়ে গঠিত তাকে সরল পদ বলে। বুঝে গেছে? যেমন দেখো কমলা, তারপর হচ্ছে সক্রেটিস, তারপর কি ঢাকা, তারপর বই, ছাত্র, এগুলো কি, এগুলো একটা মাত্র শব্দ দিয়ে হচ্ছে তোমার গঠিত। সেজন্য এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে তোমার সরল পদ বলে। আর যৌগিক পদ মানে বোঝা যাচ্ছে যে একাধিক শব্দ থাকবে। দেখো একটু জাস্ট, এটা খুবই সহজ। সরল মানে কি একটা থাকবে, আর যৌগিক মানে কি একের অধিক থাকবে। কখনোই একটা থাকবে না, একটার বেশি থাকবে। তো যে পদ একাধিক শব্দ দিয়ে গঠিত তাকে যৌগিক পদ বলে। যেমন দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তারপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য, তারপর হচ্ছে কি সক্রেটিসের ছাত্র। তার মানে এখানে কোনোভাবেই একটা পদ নাই, মানে একটা শব্দ নাই, একের অধিক শব্দ আছে। তো একাধিক শব্দ নিয়ে গঠিত, এটাকে বলা হয় যৌগিক পদ। এটা খুবই সহজ একটা জিনিস, এগুলো আমরা পড়ে আসি, সরল পদ কাকে বলে, যৌগিক পদ কাকে বলে। তো এই জিনিসগুলো নিয়ে এত বেশি কঠিন কিছু না আসলে এগুলা। এটা গেল। এরপরে দেখো, এরপরে যেটা আছে যে অর্থের ভিত্তিতে। কি? অর্থের ভিত্তিতে। অর্থের ভিত্তিতে পদ হচ্ছে আমার কত প্রকার? পদ হচ্ছে তোমার দুই প্রকার। কি কি? একটা হচ্ছে একার্থক পদ আর একটা হচ্ছে অনেকার্থক পদ। একার্থক পদ মানে দেখো নামটা দেখেই বুঝে যাচ্ছে একার্থক মানে একটা পদ থাকবে। আর অনেকার্থক পদ মানে কি? অনেকার্থক পদ মানে হচ্ছে তোমার পদ থাকবে কয়টা? একের অধিক থাকবে, বা একের অধিক অর্থ বুঝাবে। যেহেতু অর্থের ভিত্তিতে বলছে, তার মানে দেখো কার ভিত্তিতে নামকরণ করছি? অর্থের ভিত্তিতে। তার মানে বুঝে যাচ্ছে একার্থক মানে হচ্ছে একটা অর্থ থাকবে শুধু, আর অনেকার্থক মানে কি একের অধিক অর্থ থাকবে। যেমন দেখো যে পদ একটি মাত্র অর্থ প্রকাশ করে, দেখো একটা মাত্র অর্থ প্রকাশ করে তাকে বলা হয় একার্থক পদ। যেমন দেখো মানুষ, মানুষ একটা মাত্র অর্থই প্রকাশ করে। তারপরে দেখো বই, তারপর হচ্ছে ফুল, তারপর হচ্ছে কি পাখি, এগুলো কি একটা মাত্র অর্থ প্রকাশ করে। এই জন্য কি, এই জন্য এগুলোকে বলা হয় একার্থক পদ। এখন দেখো ক্ষেত্র বিশেষে তোমার কিন্তু একই পদ, যেমন ধরো এই যে ফুল পদটা,
একই পদ অনেকগুলো কিন্তু পদের প্রকারভেদের মধ্যে চলে যাইতে পারে, এগুলো আমরা আরো দেখবো। যেমন ফুলকে আমি সরল পদ বলতে পারি, কেন সরল পদ বলবো বলতো, কারণ এটা একটা মাত্র শব্দ দিয়ে গঠিত। আবার ফুলকে আমি কি বলবো, ফুলকে আমি একার্থক কি বলবো, একার্থক পদও বলবো। কেন একার্থক পদও বলবো, কারণ কি এটার একটা মাত্র অর্থ আছে। তো ক্ষেত্র বিশেষে একটা কি অনেকগুলো হতে পারে, একটা পদই অনেকগুলোর তোমার শ্রেণী বিভাগের মধ্যে পড়তে পারে। এবার বলছে যে অনেকার্থক পদ, বলছে যে যে পদ একাধিক অর্থ প্রকাশ করে, যেই পদটা তোমার একাধিক অর্থ প্রকাশ করবে সেইটাকে বলা হবে অনেকার্থক পদ। কি বলা হবে, অনেকার্থক পদ বলা হবে, একাধিক অর্থ প্রকাশ করবে। যেমন দেখো, যেমন কি, যেমন গছ, তারপর হচ্ছে কি ফল, এগুলোকে বলা হয় অনেকার্থক পদ। এখন কেন এগুলোকে আমি অনেকার্থক পদ বলছি, কারণ দেখো, কারণ গজের হচ্ছে কয়টা জানো, গজের হচ্ছে দুইটা অর্থ আছে। কি কি, গজ হচ্ছে একটা, এই যে আমরা যে এই যে তোমার জামা কাপড়ের যে মাপ নেয় না, জামা কাপড়ের যে মাপ নেয়, ওই মাপটার হচ্ছে তোমার কি, ওই মাপটাকে হচ্ছে বলা হয় কি, ওই যে কাপড়ের যে মাপ নেয়, বিশেষ করে যারা ধরো মেয়েরা আছো তারা তো হচ্ছে তোমার কি সালোয়ার কামিজ বা এমন কিছু যে বানাও, তো সেখানে কি মাপ নেওয়া হয় না, তো এটা কি গজ হিসাব করে না, গজ হিসাবেই তা নেওয়া হয়, ওইটা একটা অর্থ আছে। আবার এই গজ মানে কি বলতো, এই গজ মানে কিন্তু হাতিকেও বোঝায়। কি, গজ মানে হাতিকেও বোঝায় না, অবশ্যই গজ মানে হচ্ছে হাতিকেও বোঝায়। আবার দেখো ফল, ফলেরও কিন্তু দুইটা অর্থ আছে। কি কি, ফল মানে কি, ফল মানে হচ্ছে যে এই যে তোমার খাবার যে ফল আছে, অর্থাৎ আমরা যে বিভিন্ন ফলমূল খাই, আপেল পেয়ারা মালটা এগুলো, এটা একটা ফল। আর আরেকটা ফল মানে কি, আরেকটা ফল মানে হচ্ছে পরীক্ষার ফল, পরীক্ষার যে রেজাল্ট আছে তোমার, কি পরীক্ষার ফল, পরীক্ষার যে রেজাল্ট আছে সেটাও কিন্তু একটা ফল। তার মানে দেখো অনেকার্থক পদ হচ্ছে, দেখো যেইটা পদের একাধিক অর্থ আছে। যেমন দেখো গজের কয়টা, দুইটা অর্থ না, মাপ একটা পাইলাম, আরেকটা হচ্ছে হাতি পাইলাম। আবার ফলের ক্ষেত্রে দেখো খাবার ফল পাইলাম, আরেকটা কি পাইলাম, পরীক্ষার ফল পাইলাম। তার মানে কি, তার মানে এগুলো কি অনেকার্থক পদ হবে এটা, যেটার একাধিক অর্থ আছে। এই অনেকার্থকটা বুঝছো, এটা একটু কমেন্ট করে জানাও। অনেকার্থকটা বুঝছো কি বুঝোনি, একটু কমেন্ট করে জানাও। বুঝার মধ্যে এটাই ছিল, অনেকার্থক কি বুঝছো, একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করলে আমার জন্য সুবিধা হবে, বুঝছো কি বুঝোনি অনেকার্থকটা, একটু রেসপন্স করিও দ্রুত। ওকে, এবার বলছে, আবার বলছে যে অর্থের ভিত্তিতে, আবার বলছে অর্থের ভিত্তিতে তোমার পদ হচ্ছে কত প্রকার, তিন প্রকার। কি কি, একটা হচ্ছে তোমার সদর্থক পদ, আরেকটা হচ্ছে নৈর্থক পদ, আরেকটা হচ্ছে ব্যাহতার্থক পদ। এখানে ব্যাহতার্থক পদটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এটা থেকে এমসিকিউ আসে, পরীক্ষায় এটা থেকে এমসিকিউ আসে। তো দেখো, তো আমরা ফার্স্টে দেখি সদর্থক পদ। সদর্থক মানেই কি, আমি বলছি যে সদর্থক মানেই হচ্ছে কি হ্যাঁ, সদর্থক মানেই হচ্ছে হ্যাঁ সূচক, বাকি কোনো কিছু স্বীকার করে নেয় আর কি, সেটা হচ্ছে সদর্থক। আর সদর্থকে অলওয়েজ হয় উল্লেখ থাকে, কি উল্লেখ থাকে, হয় উল্লেখ থাকে, সেটা যুক্তি বাক্যের ক্ষেত্রে দেখবো। তো এখানে দেখি সদর্থক বলতে কি বুঝাইছে, সদর্থক বলতে বুঝাইছে যে পদ কোনো বস্তু বিষয় বা গুণের উপস্থিতি বোঝায়। এই যে দেখো, সদর্থক মানেই হচ্ছে সেটা পজিটিভ কিছু বোঝাবে। সদর্থক মানে কি, সদর্থক মানে হচ্ছে পজিটিভ কিছু বোঝাবে, মানে যে পদটা আসলে কোনো বস্তু বিষয় বা গুণের উপস্থিতি বোঝায় তাকেই বলা হয় সদর্থক পদ। যেমন হচ্ছে মানুষ, তারপর হচ্ছে কি সৎ, এগুলো হচ্ছে আমার সদর্থক পদ। আর যে পদটা কোনো বস্তু বিষয় বা গুণের অনুপস্থিতি বোঝায় বা কি বোঝায়, অভাব বোঝায়, কি বোঝায়, অভাব বোঝায়, অভাব আর অনুপস্থিতি একই কথা, তাকে কি বলে, তাকে হচ্ছে নৈর্থক পদ বলে। সরি, তাকে কি বলে, তাকে বলে হচ্ছে নৈর্থক পদ। যেমন দেখো অমানুষ, অমানুষ মানে কি বলতো, অমানুষ মানে তার মধ্যে কিসের অভাব আছে, তার মধ্যে হচ্ছে মনুষ্যত্বের অভাব আছে। এই যে অভাব জিনিসটা বুঝাচ্ছে বা মনুষ্যত্বের অনুপস্থিতি আছে। আমরা কি বলি যে এই যে অমানুষ কাকে বলি, যে যা বলি না যে যে আসলে হচ্ছে কি যার মধ্যে আসলে মনুষ্যত্ব নাই, মানে কি তার মধ্যে মনুষ্যত্বের অভাব আছে, তাকেই তো আমরা অমানুষ বলি, তাই না? এটা কি অভাব বুঝাচ্ছে। তারপর নির্দয় মানে কি, তার মধ্যে দয়ার অভাব আছে। কিসের, নির্দয় মানে কি, মানে নির্দয়, আমরা বলি না যে লোকটা হচ্ছে কি নির্দয়, মানে কি পাষাণ বলি না অনেক সময়, যে কি এর মধ্যে কি আছে, দয়ার অভাব আছে। নির্দয়, দয়ার অভাব, মানে এটা আলটিমেটলি কোনো কিছুর অভাব বোঝায় বা অনুপস্থিতি বোঝায়, সেটা হচ্ছে নৈর্থক পদ।
আর সদর্থক পদ হচ্ছে যেটা আসলে কোনো বস্তু বিষয় বা কি গুণের হচ্ছে কি উপস্থিতি বোঝায়। এখন যেটা বুঝার বিষয় সেটা হচ্ছে তোমার ব্যাহতার্থক পদ। এই জিনিসটা আমাদের এখন একটু বুঝতে লাগবে। দেখো বলছে যে পদ কোনো কিছুর মধ্যে স্বাভাবিকভাবে বিদ্যমান, কি স্বাভাবিকভাবে বিদ্যমান গুণের সাময়িক অনুপস্থিতি বোঝায়, সাময়িক অনুপস্থিতি বোঝায়, তাকে হচ্ছে ব্যাহতার্থক পদ বলে। এইটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে ব্যাহতার্থক পদটা হচ্ছে এমন যে স্বাভাবিকভাবে সেই গুণটা তোমার মধ্যে উপস্থিত থাকার কথা ছিল, বাট কোনো এক কারণে সেই গুণটা তোমার মধ্যে আপাতত উপস্থিত নাই, তবে এটা ভবিষ্যতে হচ্ছে কি উদ্ভব হইতে পারে। যেমন দেখো স্বাভাবিকভাবে যখন কেউ হচ্ছে জন্মগ্রহণ করবে তখন আমরা কি দেখি, তখন আমরা দেখি যে তার হচ্ছে মাথা থাকবে, একটা মাথা থাকবে, দুইটা চোখ থাকবে, দুইটা কান থাকবে, একটা নাক থাকবে, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে একটা মুখ থাকবে, দুইটা হাত থাকবে, দুইটা হচ্ছে তোমার ধরো পা থাকবে। তো স্বাভাবিকভাবে একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু এমনটাই ধরা হয়, সাধারণভাবে সেটা থাকবে। কিন্তু এখন বাই চান্স ধরো তোমার হচ্ছে কেউ হচ্ছে ধরো জন্মগ্রহণ করছে যে সে হচ্ছে ধরো চোখে দেখতে পায় না, বা তোমার হচ্ছে সে হচ্ছে ধরো মানে হাঁটতে পারে না, বা কেউ হচ্ছে ধরো কথা বলতে পারে না, বাট স্বাভাবিকভাবে সাধারণভাবে কি বলার কি হচ্ছে তোমার হওয়ার কথা ছিল বলতো, যে সে অবশ্যই দেখতে পাবে, তারপর কি সে অবশ্যই হচ্ছে কি কথা বলতে পারবে, তারপর সে অবশ্যই কি হাঁটতে পারবে আর কি, স্বাভাবিকভাবে এমনটাই তো ধরা হয়। কিন্তু তোমার এইটা না থাকে, তার মধ্যে কি দেখো যে গুণের সাময়িক অনুপস্থিতি আছে তার মধ্যে, যে সে হচ্ছে ধরো অন্ধ, সে হচ্ছে ধরো দেখতে পায় না, তারপর ধরো সে হচ্ছে ধরো খোড়া, মানে সে ধরো হচ্ছে হাঁটতে পারে না, বা সে হচ্ছে ধরো বোবা, সে হচ্ছে কথা বলতে পারে না। কিন্তু 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 দেখো, কিন্তু এই গুণটা তার মধ্যে সাময়িকভাবে অনুপস্থিত আছে। তবে এখানে আরেকটা কথা আছে, এটা কি এই গুণটার ভবিষ্যতে এটার উদ্ভব হতে পারে। ভবিষ্যতে কি উদ্ভব হতে পারে, কিভাবে উদ্ভব হতে পারে? ধরো আমরা দেখি না যে অপারেশনের মাধ্যমে কেউ হয়তো ধরো মানে চোখে দেখতে পারে না, বাট অপারেশনের মাধ্যমে কি তারপর সে হচ্ছে ধরো চোখে দেখতে পারতেছে, বা অপারেশনের মাধ্যমে ধরো হচ্ছে হাঁটতে পারে না, পরে হচ্ছে দেখি কি ধরো হচ্ছে হাঁটতে পারতেছে। তার মানে ব্যাহতার্থক পদ হচ্ছে কোনটা? ব্যাহতার্থক পদ হচ্ছে স্বাভাবিকভাবে তোমার মধ্যে সেই গুণটা থাকার কথা ছিল, বাট তোমার মধ্যে সেটা আপাতত হচ্ছে কি উপস্থিত নাই, কিন্তু ভবিষ্যতে এটার উদ্ভব ঘটতে পারে। এটাই হচ্ছে তোমার ব্যাহতার্থক পদ। যেমন হচ্ছে অন্ধ, খোড়া, বোবা, এগুলো যে আছে, যে এগুলো হচ্ছে তোমার ব্যাহতার্থক পদ। তো এইটা কি বুঝছো কি বুঝুনি একটু জানাও, যেহেতু এটা গুরুত্বপূর্ণ, এটা তোমার সিকিউ আসতে পারে আবার এমসিকিউ আসতে পারে। ব্যাহতার্থক পদটা কি বুঝছো কি বুঝুনি এটা একটু আমাকে জানাও। ব্যাহতার্থক পদটা বুঝছো কি বুঝুনি এটা একটু আমাকে জানাও। আচ্ছা, স্লাইডের যে ব্যাপারটা নিয়ে একজন বললো, আমি হচ্ছে স্লাইড আমার ফোনেই চেক করি, স্লাইডে যখন আমরা ক্লাস নিই তখন চেক করি। তো আশা করি এই কালার নিয়ে কারো কোনো সমস্যা নাই, হলুদ কালারটা নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। ওকে, একটু বলো ব্যাহতার্থক পদটা কি বুঝছো কি বুঝোনি, একটু দ্রুত রেসপন্স করবা, তাহলে কি তাহলে আমার জন্য পড়াইতে সুবিধা হবে, কারণ আজকে আমাকে এই অধ্যায়টা শেষ করতে লাগবে, আজকে আমাকে এই অধ্যায়টা শেষ করতে হবে। ওকে, ঠিক আছে। এরপর বলছে যে ব্যাকতথ্যের ভিত্তিতে, এবার কি আছে, ব্যাকতথ্যের ভিত্তিতে তোমার হচ্ছে কি পদকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে নির্দিষ্ট পদ, একটা অনির্দিষ্ট পদ, একটা বিশিষ্ট পদ, একটা সাধারণ পদ, একটা সমষ্টিবাচক পদ, আর একটা হচ্ছে অসমষ্টিবাচক পদ। এগুলো, তো এগুলো নিয়ে আমরা এখন একটু চলো আলোচনা করি, দেখি যে আসলে কি বলছে। ওকে, বলছে যে নির্দিষ্ট পদ, ফার্স্টে হচ্ছে কি নির্দিষ্ট পদ। তো নির্দিষ্ট পদ দ্বারা বুঝাই যাচ্ছে যে তোমার কি, যে পদটা কোনো একটি ব্যক্তি বস্তু বিষয় বা কোনো শ্রেণীর অন্তর্গত ব্যক্তি বস্তু বা বিষয়কে সুনির্দিষ্ট ভাবে বুঝাবে তাকে নির্দিষ্ট পদ বলে। তাকে কি বলে? নির্দিষ্ট। নির্দিষ্ট মানে কোনো কিছুকে স্পেসিফিক ভাবে বুঝাবে। যেমন আমি যদি বলি বইটি, এখন আসলে আমি বইটা না বলে, এখন বই বলতে তো তোমার যে কোনো বই হতে পারে, তাই না? বই বলতে তোমার যে কোনো বই হতে পারে, সেটা যুক্তিবিদ্যার বই হতে পারে, পৌরনীতির বই হতে পারে, সেটা ইতিহাসের বই হতে পারে, সেটা হচ্ছে কি সমাজ বিজ্ঞানের বই হতে পারে। বাট যখনই আমি বলে দিব যে যুক্তিবিদ্যার বইটি, তখনই কিন্তু আমি নির্দিষ্ট করে দিলাম যে এটা হচ্ছে কি যুক্তিবিদ্যারই বই। তারপরে একজন ব্যক্তির নাম ধরো রাসেল,
তো তারে হচ্ছে কি আমি নির্দিষ্ট করে দিলাম যে রাসেল, এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট। আর অনির্দিষ্ট বলতে দেখো, অনির্দিষ্ট বলতে বোঝে যে তোমার হচ্ছে যে পদ কোনো একটি ব্যক্তি বস্তু বা বিষয় বা কোন শ্রেণীর অন্তর্গত ব্যক্তি বস্তু বা বিষয়কে সুনির্দিষ্ট ভাবে না বুঝিয়ে তার অনির্দিষ্ট সংখ্যাকে নির্দেশ করে, তাকে অনির্দিষ্ট পদ বলে। মেইন কথা হচ্ছে তোমার অনির্দিষ্ট মানে হচ্ছে তোমার এখানে নির্দিষ্ট করে কাউকে বুঝাবে না। যেমন দেখো একজন গ্রিক দার্শনিক, তো গ্রিক দার্শনিক তো আসলে অনেকে আছে, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, যে তিনটা নাম সবসময় আমরা শুনি, এরা তো গ্রিক দার্শনিক, তাই না? তো বলছে এখানে একজন গ্রিক দার্শনিক, তো একজন গ্রিক দার্শনিক বলতে এখানে আসলে কাকে বুঝাই যায় সেটা কি বলা হয়েছে? সেটা তো বলা হয়নি, এখানে নির্দিষ্ট করা নেই, তার মানে এটা অনির্দিষ্ট। তারপর বলছে কতিপয় ফরাসি লেখক। এখন দেখো, এখন ফরাসি লেখক তো আসলে অনেকগুলো আছে, তাই না? তো তার মধ্যে আসলে এখানে কাকে বুঝাইছে এটা তো আমরা আসলে জানি না, তো এটা কি অনির্দিষ্ট এখানে। তো এইটা এগুলাই হচ্ছে কি অনির্দিষ্ট পদ। আর এখানে দেখো, এখানে বইটি বলে, এখানে বলছে যুক্তিবিদ্যার বইটি, তার মানে নির্দিষ্ট করে দিচ্ছে যে কিসের বই ওটা, যুক্তিবিদ্যার বই। ওকে, এটা একটা গেল। এরপর বিশিষ্ট পদ। বলছে যে পদ একই অর্থে, যে পদ একই অর্থে একটি মাত্র, কি একটি মাত্র, এখানে একটি মাত্র কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ, একটি মাত্র ব্যক্তি বস্তু বিষয় বা গুণকে চিহ্নিত করে তাকে বিশিষ্ট পদ বলে। কি বলছে? বলছে যে পদ একই অর্থে একটি মাত্র ব্যক্তি বস্তু বিষয় বা হচ্ছে গুণকে চিহ্নিত করে, এখানে একজন কাকে নির্দিষ্ট করবে। যেমন দেখো, যেমন বলছে সক্রেটিস, তো সক্রেটিস বলতে কিন্তু আমরা মাত্র একজন কাকেই বুঝবো, যে সক্রেটিস হচ্ছে কি ছিল, একজন গ্রিক দার্শনিক ছিল। সক্রেটিস যে আছে তাকে কিন্তু নির্দিষ্ট করেই বুঝাচ্ছে এখানে, এখানে ফিক্সড একই অর্থে একটি মাত্র ব্যক্তিকেই হচ্ছে তোমার সক্রেটিস বলতে, আমরা যে সক্রেটিসকে পড়ে আসছি সেই সক্রেটিসকে বলবো, অন্য কারোকে কিন্তু বুঝবো না। তারপর তাজমহল, তাজমহল বলতে কিন্তু আমরা ওই তাজমহলকে বুঝবো, আগ্রার তাজমহল যে আছে, আমরা কাকে, তাজমহল, ওই তাজমহলকেই হচ্ছে বুঝবো, অন্য কোনো কিছুকে কিন্তু এটা বুঝাবে না তাজমহল দ্বারা। তেমনি ভাবে হিমালয়, তারপর হচ্ছে কি শেষের কবিতা রবীন্দ্রনাথের লেখা, তারপর হ্যামলেট যে আছে, এগুলো জিনিস কি, এগুলো জিনিস সবসময় কি একই অর্থে একটি জিনিসকে হচ্ছে তোমার নির্দেশ করে, এটাকে বলা হয় তোমার বিশিষ্ট পদ। কি পদ? বিশিষ্ট পদ, যেটা হচ্ছে কি একটি মাত্র জিনিসকে, একটি মাত্র ব্যক্তি বস্তু বিষয় বা কি গুণকে চিহ্নিত করে একই অর্থে। যে সক্রেটিস বলতে আমরা দুইজন সক্রেটিসকে বলবো না, সক্রেটিস বলতে ওই সক্রেটিসকে বুঝাবো যার কথা বলা হয়েছে বা যাকে আমরা পড়ি। তাজমহল বলতে ওই তাজমহলকেই বুঝবো, হিমালয় বলতে ওই হিমালয়কেই বুঝবো, শেষের কবিতা বলতে ওই রবীন্দ্রনাথের যে লেখা আছে সেটাকে আমরা হচ্ছে বুঝবো। ওকে, গেল। এবার বলছে যে বিশিষ্ট পদ হচ্ছে আবার দুই প্রকার। বিশিষ্ট পদ কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট পদ, আর একটা হচ্ছে অর্থহীন বিশিষ্ট পদ। একটা কি, একটা হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট পদ, আর একটা হচ্ছে অর্থহীন বিশিষ্ট পদ। ওকে, তাহলে অর্থপূর্ণ আর অর্থহীনটা এটা একটু আমরা দেখি। অর্থপূর্ণর ক্ষেত্রে কি বলছে? বলছে যে যখন কোনো বিশিষ্ট পদ সরাসরি বা প্রত্যক্ষভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে কোনো গুণ বা তাৎপর্যের ভিত্তিতে সেই ব্যক্তি বা বস্তুকে বুঝতে সাহায্য করে, তাকে অর্থপূর্ণ বিশিষ্ট পদ বলে। মানে এখানে কি, মানে এখানে তোমার যে বিশিষ্ট পদটা থাকবে সেইটাকে আসলে সরাসরি, মানে সরাসরি সেটাকে নির্দেশ করবে না, মানে প্রত্যক্ষভাবে সরাসরি নির্দেশ করবে না। সে কি করবে? সে তার একটা গুণকে নির্দেশ করবে, তার একটা গুণ বা তাৎপর্যের কথা বলবে। কিসের কথা বলবে? গুণ বা তাৎপর্যের কথা বলবে। সেটাই কি হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট পদ বলে। ব্যাপারটা কেমন একটু দেখো। বলছে সূর্যোদয়ের দেশ। এখন তোমরা বলো তো সূর্যোদয়ের দেশ কাকে বলা হয়? সূর্যোদয়ের দেশ বলা হয় এখানে মূলত, মানে অর্থপূর্ণ বিশিষ্ট পদে এখানে মূলত সূর্যোদয়ের দেশ বলতে মূলত জাপানকে বোঝানো হয়েছে। কাকে? জাপানকে বোঝানো হয়েছে। কিন্তু এখানে জাপান নামটা দেখো সরাসরি বা প্রত্যক্ষ ভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না, এখানে কোনো ব্যক্তি বা বস্তুকে সরাসরি বা প্রত্যক্ষভাবে তার নামটা থাকবে না, তার একটা গুণ বোঝাবে। যেমন জাপানকে আমরা কি সূর্যোদয়ের দেশ বলি না, তার মানে আসলে আলটিমেটলি এটা জাপানকেই বুঝাইছে, কিন্তু এখানে কি লেখা আছে, তার গুণটা দেওয়া আছে, সূর্যোদয়ের দেশ দেওয়া আছে। আবার দেখো এখানে বিদ্রোহী কবি বলছে, তো বিদ্রোহী কবি বলতে কি আমরা দুইজন কাকে বুঝি? বিদ্রোহী কবি বলতে কিন্তু আমরা একজন কাকেই বুঝি। কাকে বুঝি বলতো? আমাদের হচ্ছে কি, আমাদের কাজী নজরুল ইসলামকে আমরা কি, কাজী নজরুল ইসলামকে আমরা কি বিদ্রোহী কবি হিসাবে বুঝি, তাই না? কাকে? কাজী নজরুল ইসলামকে আমরা কি বিদ্রোহী কবি হিসাবে হচ্ছে কি বুঝি। তো এখানে দেখো, এখানে কিন্তু বিদ্রোহী কবি যখনই আমি বলছি,
এইখানে কিন্তু মূলত থাকার কথা ছিল কাজী নজরুল ইসলামের নাম, বাট সেটা না করে সরাসরি বা প্রত্যক্ষভাবে সেটা উল্লেখ না করে এখানে উল্লেখ করছে কার কথা, একটা তার গুণের কথা উল্লেখ করছে যে তাকে যে আমরা বিদ্রোহী কবি বলি। এখন বিদ্রোহী কবি বলতে দেখো তুমি তো একজনকেই বুঝছো তাই না, তুমি তো বিদ্রোহী কবি বলতে আবার দুইজন তিনজন কাকে বুঝনি। এই জন্য কি বিশিষ্ট পদ কি একই অর্থে একটি মাত্র বিষয় বস্তু ব্যক্তি বা গুণকে হচ্ছে তোমার বোঝায়। তো এটাই হচ্ছে তোমার অর্থপূর্ণ বিশিষ্ট পদ, কি অর্থপূর্ণ বিশিষ্ট পদ। ওকে, আচ্ছা। আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে পদ কোনো গুণ বা তাৎপর্যের কি উল্লেখ ব্যতীত প্রত্যক্ষভাবে সে পদের নির্দেশ করে তাকে অর্থহীন বিশিষ্ট পদ বা সক্রিয় নামবাচক পদ বলে। মানে এখানে তোমার গুণ থাকবে না, এখানে সরাসরি বা প্রত্যক্ষভাবে আমি যে জিনিসটাকে বুঝে যাচ্ছি সেটারই নাম থাকবে। যেমন দেখো এখানে কার নাম আছে, যেমন ধরো টোকিও, তারপর হচ্ছে নিউ ইয়র্কের নাম আছে। তার মানে কি এখানে ধরো যেমন এখানে সূর্যোদয়ের দেশ বলতে জাপানকে বুঝাইছে, তো এখানে অন্য কোনো কিছু না নিয়ে এখানে টোকিও নিউ ইয়র্ক এদের নামই দেওয়া আছে। ওকে, স্পেসিফিক ভাবে ওই নামটাই দেওয়া আছে, এটাই হচ্ছে অর্থহীন বিশিষ্ট পদ। এইটা কি বুঝছো কি বুঝনি জানাও, এটা বুঝছো কি বুঝনি জানাও, এটা একটু বুঝার ছিল, বলো এখন বুঝছো কি বুঝনি জানাও, বুঝছো কি বুঝনি জানাও, একটু দ্রুত দ্রুত কমেন্ট করবা। এবার দেখো, এবার হচ্ছে সাধারণ পদ, এবার কি এবার হচ্ছে সাধারণ পদ। বলছে যে যে পদ কোন শ্রেণীর অন্তর্গত অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বস্তু বা বিষয়ের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাকে সাধারণ বা সামান্য পদ বলে, তাকে সাধারণ বা সামান্য পদ বলে। এখানে কথাটা দেখো, কথাটা বলছে কি যে পদ কোন শ্রেণীর অন্তর্গত অনির্দিষ্ট সংখ্যক, কার অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বস্তু বা বিষয়ের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেমন দেখো, যেমন মানুষ, মানুষ দেখো আমি কি আমার নাম ধরো হাসান, আমার নাম কি আমার নাম হচ্ছে হাসান, তারপর এখানে কে কে ক্লাস করতেছে, এখানে ধরো সায়েম ক্লাস করতেছে, তারপর ধরো আরিশা ক্লাস করতেছে, তারপর আর কে কে ক্লাস করতেছে, তারপর ধরো তন্ময় ক্লাস করতেছে। আচ্ছা আরেকজন আছে ওর হচ্ছে মেইন নামটা লিখা নেই, আলাদা নাম লিখা আছে আইডির। আচ্ছা যাই হোক, ধরো এই যে ক্লাস করতেছি, ধরো আমরা যারা ক্লাস করতেছি, সংজ্ঞাগুলো কি মুখস্থ করার লাগবে বলতে গেলে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মুখস্থ করতে হবে, বুঝছো? সবগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলোতে তোমার মানে প্রশ্ন আসতেই পারে। তো এই যে দেখো আমার নাম হাসান, তারপর দেখো সায়েম ক্লাস করতেছে, আরিশা ক্লাস করতেছে, তন্ময় ক্লাস করতেছে। আমরা যে এই যে সবার আমাদের সংখ্যাটা কি অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি না, আমরা এখানে আরো তো আছে, ধরো আমাদের তো আরো যারা অনেকে আছে ক্লাস করে না, এদের আমাদের সবারই একটা কি আছে বলতো, সবারই একটা কিন্তু সাধারণ নাম আছে। আমাদের সবার ক্ষেত্রে যে নামটা প্রযোজ্য, দেখো আমাদের সবার ক্ষেত্রে একটা নাম প্রযোজ্য আছে। তোমার নাম আলাদা, আমার নাম আলাদা, আরেকজনের নাম আলাদা, আরেকজনের নাম আলাদা, বাট আমাদের সবার মধ্যে কিন্তু একটা কমন জিনিস আছে, কি বলতো, যে আমরা সবাই হচ্ছে কি, আমরা সবাই হচ্ছে মানুষ, আমরা সবাই কি মানুষ। এইটাই হচ্ছে তোমার সাধারণ পদ, এটাই কি, এটাই হচ্ছে তোমার সাধারণ পদ। যেমন দেখো ফুলের ক্ষেত্রে, দেখো ফুল তো অনেকগুলো আছে তাই না, যেমন কি, যেমন হচ্ছে কি গোলাপ ফুল, তারপর হচ্ছে গাঁদা ফুল, লিলি ফুল, তারপর ধরো গন্ধরাজ, শাপলা, এগুলো কি, এগুলো হচ্ছে ফুলের নাম। বাট বাট আচ্ছা ওর নাম হচ্ছে ইভা, আচ্ছা ঠিক আছে ইভাও ছিল। ওকে, তো এই যে দেখো যে গোলাপ, তারপর তারপর হচ্ছে গাঁদা বললাম, তারপর হচ্ছে কি বললাম গাঁদা, তারপর লিলি বললাম, গন্ধরাজ বললাম, শাপলা বললাম। তো আলটিমেটলি নাম তো ধরো অনেকগুলো তাই না, তো এই যে নাম অনেকগুলো কিন্তু এদেরও কিন্তু একটা কি আছে, এদেরও সবাই কি এই শ্রেণীটার ক্ষেত্রে এদেরও একটা শ্রেণী আছে, এদের কি আছে একটা শ্রেণী আছে বা একটা কমন একটা নাম আছে যেটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কি, সেটা হচ্ছে ফুল। তারপর অনেকগুলো নদীর নাম আছে না, তারপরে এই যে কবি আছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, তারপর কাজী নজরুল ইসলাম, প্রমোদ চৌধুরী, এই যে যারা আছে এদেরকে একসাথে কি বলা হয়, এদের একসাথে এদেরও একটা কমন নাম আছে বা সাধারণ নাম আছে, যেটাকে বলা হয় কি, যেটাকে বলা হয় হচ্ছে তোমার কবি, তাই না? তো এইগুলোই হচ্ছে মূলত সাধারণ নাম, এগুলো কি, এগুলো হচ্ছে মূলত সাধারণ পদ, এটাকে কি বলা হয়,
সাধারণ পদ বলা হয়। আর সমষ্টিবাচক পদ অলরেডি এগুলো আমরা পড়ে আসছি। সমষ্টিবাচক পদ কি? কালেকটিভ নাউন পড়ছি না আমরা ইংরেজিতে? এই কালেকটিভ নাউনটাই হচ্ছে সমষ্টিবাচক পদ। কি বলছে? যে পদটি দিয়ে এক জাতীয় ব্যক্তি, বস্তু বা বিষয়ের সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক পদ বলে। যেমন সেনাবাহিনী। তো সেনাবাহিনী এখানে কি বলছে? বলছে যে অনেকগুলো লোক আছে না এখানে, অনেকগুলো লোক আছে না সেনাবাহিনীতে, কি অনেকগুলো লোক কাজ করে না? তো তাদের সমষ্টি মিলে তাদেরকে কি বলা হয়? সেনাবাহিনী বলা হয়। তারপর গ্রন্থাগার, একটা হচ্ছে কি গ্রন্থাগারে অনেকগুলো বই থাকে, তাই না? এই সবগুলোই মিলেই হচ্ছে বলা হয় কি? গ্রন্থাগার বলা হয়। তারপর মুক্তিবাহিনী, মুক্তিবাহিনীতে একজন থাকে না, অনেকজন থাকে, তাদের সমষ্টি মিলেই হচ্ছে কি মুক্তিবাহিনী। আর অসমষ্টিবাচক বা ব্যষ্টিবাচক পদ কোনটা? যেটা হচ্ছে যে পদ সমজাতীয় বিভিন্ন ব্যক্তি বা বস্তুকে একত্র না বুঝিয়ে পৃথক পৃথক ভাবে বোঝায় তাকে অসমষ্টিবাচক পদ বলে। যেমন একটি গ্রন্থ, তো গ্রন্থাগারে তো অনেকগুলো বই থাকে, সেগুলো সবগুলো সমষ্টি মিলেই তাকে হচ্ছে গ্রন্থাগার বলা হচ্ছে। আর যখনই আমি বলবো একটা গ্রন্থের কথা, মানে আলাদা করে দিব, দেখো একসাথে ছিল, একত্র না বুঝায় আমি কি করে দিব? পৃথক করে দিব বা আলাদা করে দিব। ধরো তোমার কাছে 100টা বই আছে, তো এক এক করে এইভাবে করে করে তোমার ধরো 100 মিলে আমরা কত 100 বললাম, সেটা বললাম যে ধর গ্রন্থাগারে বললাম যে 100টা বই আছে, তো 100টা বই থেকে আবার আমি একটা বই নিয়ে নিলাম, এই যে একটি গ্রন্থ। তো যখন একসাথে থাকবে তখন হবে তোমার কি? সমষ্টিবাচক। আর যখন আলাদা হয়ে যাবে, একত্র না, মানে তোমার একত্র না থাকে, পৃথক হয়ে যাবে, হ্যাঁ তন্ময়ের কথা বলছি, তো পৃথক না হয়ে আলাদা হয়ে যাবে, তখন তাকে কি বলবে? তখন হচ্ছে কি গ্রন্থ হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে অসমষ্টিবাচক পদ। যেমন একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, এই যে মুক্তিবাহিনীর কথা বললাম, এখানে অনেকগুলো মুক্তিযোদ্ধা থাকে না, তার মধ্যে একজনের কথা বলছে, তার মানে কি? এটা অসমষ্টিবাচক পদ, এখানে সমষ্টি বুঝাবে না। এটুকু বুঝছো? কমেন্ট করো, এটা কি বুঝছো? 4, 5, 6 বুঝছো? 4, 5, 6 কি বুঝছো? চার পাঁচ ছয় বুঝছো? ওকে, এবার কি বলছে? এবার বলছে যে জাত্যার্থের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? জাত্যার্থের ভিত্তিতে পদ হচ্ছে আমার দুই প্রকার। এবার আমরা পড়বো জাত্যার্থের ভিত্তিতে। কার ভিত্তিতে? জাত্যার্থের ভিত্তিতে পড়বো। পদ হচ্ছে কত প্রকার আমার? জাত্যার্থের ভিত্তিতে আমার পদ হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে জাত্যার্থক পদ, একটা কি? একটা হচ্ছে জাত্যার্থক পদ, আরেকটা হচ্ছে অজাত্যার্থক পদ। জাত্যার্থের ভিত্তিতে আমার পদ কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে আমার জাত্যার্থক পদ, আরেকটা কি? আরেকটা হচ্ছে আমার অজাত্যার্থক পদ। তো জাত্যার্থক পদের ক্ষেত্রে দেখো বলছে যে যে পদের একই সাথে ব্যক্তার্থ আবার কি জাত্যার্থ দুইটাই আছে তাকে জাত্যার্থক পদ বলে। মানে যে পদের তোমার একই সাথে ব্যক্তার্থও থাকবে, আবার কি থাকবে? আবার হচ্ছে জাত্যার্থও থাকবে, তাকে হচ্ছে কি বলে? তাকে জাত্যার্থক পদ বলে। যেমন হচ্ছে কি মানুষ, তারপর হচ্ছে কি ত্রিভুজ। কেন আমরা মানুষ আর ত্রিভুজকে জাত্যার্থক পদ বলতেছি? কারণ দেখো মানুষের ব্যক্তার্থ কি বলতো? মানুষের ব্যক্তার্থ হচ্ছে সকল মানুষ। মানুষের ব্যক্তার্থ হচ্ছে কি আমার? সকল মানুষ। আর মানুষের জাত্যার্থ কি বলতো? মানুষের জাত্যার্থ হচ্ছে কি? জীববৃত্তি, আরেকটা হচ্ছে বুদ্ধিবৃত্তি। ওকে, তার মানে কি? ব্যক্তার্থ জাত্যার্থ দুইটাই থাকলে তাকে বলবো জাত্যার্থক পদ। তো মানুষের দেখলাম ব্যক্তার্থ আছে, জাত্যার্থ আছে, তার মানে মানুষ হচ্ছে কি? মানুষ হচ্ছে আমার জাত্যার্থক পদ। ওকে, তারপর ত্রিভুজ। ত্রিভুজের হচ্ছে তোমার ব্যক্তার্থ কি বলতো? ভাই আগেই ট্রিক্স বলছে যেই পদের ব্যক্তার্থ বের করতে বলবে তার আগে সব বা সকল যুক্ত করে দিব। সকল ত্রিভুজ, এটা কি? এটা হচ্ছে তোমার ত্রিভুজের হচ্ছে কি? ব্যক্তার্থ। আর ত্রিভুজের জাত্যার্থ কি? তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ত্রিভুজের তোমার কি? ত্রিভুজের হচ্ছে কি? জাত্যার্থ। তার মানে দেখলাম যে মানুষের ত্রিভুজের দুইটারই কি আছে? দুইটারই একই সাথে ব্যক্তার্থ আছে আবার জাত্যার্থ আছে, তাকে বলে জাত্যার্থক পদ। আর অজাত্যার্থক পদ হচ্ছে যে তোমার যে পদ শুধু ব্যক্তার্থ অথবা শুধু জাত্যার্থ নির্দেশ করে। অর্থাৎ ধরো ব্যক্তার্থ থাকলে জাত্যার্থ থাকবে না, জাত্যার্থ থাকলে ব্যক্তার্থ থাকবে না, তাকে হচ্ছে অজাত্যার্থক পদ বলে। কি বললাম?
বললাম যে জাত্যার্থক পদে তোমার ব্যক্তার্থ জাত্যার্থ দুইটাই থাকতে লাগবে, বাট অজাত্যার্থক পদে তোমার ব্যক্তার্থ থাকলে দেখবা জাত্যার্থ থাকে না, আবার জাত্যার্থ থাকলে দেখবা ব্যক্তার্থ থাকে না, অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে আরেকটা থাকবে না, সেটাকে বলা হয় অজাত্যার্থক পদ। যেমন এখানে লন্ডন লেখা, লন্ডন মানে কি একটা জায়গার নাম, তাই না, একটা দেশের নাম, তো এর শুধু ব্যক্তার্থ আছে, লন্ডনের শুধু ব্যক্তার্থ আছে, এর হচ্ছে কি নেই, জাত্যার্থ নেই, এর কি নেই, জাত্যার্থ নেই, তো এটা একটা নাম, এটা একটা হচ্ছে কি নাম। আবার দেখো সততা, এই সততা হচ্ছে একটা গুণ বোঝায়, এই সততার শুধু কি আছে, এই সততার শুধু জাত্যার্থ আছে, এটার কি আছে, জাত্যার্থ আছে, এর কোনো ব্যক্তার্থ নাই। এই কারণে কি, এই কারণে এগুলো হচ্ছে অজাত্যার্থক পদ। যে আমার যে লন্ডন যে পদটা আছে, এই লন্ডন পদের কি নাই, লন্ডন পদের জাত্যার্থ নাই, এটা একটা জায়গাকে নির্দেশ করে, এর শুধু কি আছে, ব্যক্তার্থ আছে। আর তোমার কি, আর তোমার এই যে ধরো সততা কথাটা আছে, এটা একটা সততা কি আমরা জানি এটা মানুষের একটা গুণ, তো এই গুণ মানেই হচ্ছে কি জাত্যার্থ, তার মানে সততার গুণ আছে, বাট এর কি নাই, এর হচ্ছে তোমার ব্যক্তার্থ নাই। ওকে, তো এইগুলো জিনিসের হচ্ছে কি তোমার, এগুলো হচ্ছে পদের এই যে প্রকারভেদ, এটা আমরা দেখলাম জাত্যার্থের ভিত্তিতে। এরপরে দেখো, এরপরে আছে গুণের ভিত্তিতে, কিসের ভিত্তিতে, গুণের ভিত্তিতে পদ হচ্ছে দুই প্রকার। গুণের ভিত্তিতে পদ কত প্রকার, গুণের ভিত্তিতে পদ হচ্ছে আমার দুই প্রকার। গুণের ভিত্তিতে পদ কত প্রকার, গুণের ভিত্তিতে পদ দুই প্রকার, কি কি, একটা বস্তুবাচক পদ আর একটা হচ্ছে কি গুণবাচক পদ, একটা বস্তুবাচক পদ আর একটা হচ্ছে কি গুণবাচক পদ। ওকে, কেমন দেখো, বস্তুবাচক পদ কোনটা, দেখো বলছে যে যে পদ কোনো বস্তু বিষয় বা ব্যক্তিকে বোঝায় তাকে বস্তুবাচক পদ বলে। যে পদ কোনো বস্তু বিষয় বা ব্যক্তিকে বোঝায় তাকে বস্তুবাচক পদ বলে। অলওয়েজ মাথায় রাখবা, বস্তুবাচক পদ মানেই যে বস্তুকে বোঝাবে এমন না, বস্তুকে বোঝাবে এমন না। বস্তুবাচক পদের আমি এই জন্য একটা এখানে কথা লিখেছি যে বস্তুবাচক পদ বাস্তব বিষয়কে বোঝায়, বাস্তবে যে বিষয়গুলো আছে, বাস্তবে যে বিষয়গুলো এক্সিস্ট করে আমরা দেখতে পাই, সেই জিনিসগুলোই হচ্ছে তোমার কি বস্তুবাচক পদ। যেমন কি মানুষ, মানুষকে আমরা বাস্তবে দেখতে পাই না, অবশ্যই দেখতে পাই, তার মানে সেটা বস্তুবাচক পদ। কলমকে দেখি, ফুলকে দেখি, চাঁদকে দেখি, পাথরকে দেখি, তার মানে যেগুলোর বাস্তব অস্তিত্ব আছে, যেগুলোর হচ্ছে কি বাস্তব বিষয়, সেগুলোকে কি বলা হয়, সেগুলোকে বলা হয় বস্তুবাচক পদ। এখন পরীক্ষায় ধরা আসলো, তখন তুমি চিন্তা করলা বস্তু মানেই তো, বস্তু মানেই তো বুঝাবে কি পাথর বুঝাবে, তারপর হচ্ছে কি ফুল বোঝাবে, এগুলো বোঝাবে, তো মানুষ কিভাবে বস্তুবাচক পদ হয়, কিন্তু মানুষও বস্তুবাচক পদ, কারণ কি, কারণ বস্তুবাচক পদ বাস্তব বিষয়কে বোঝায় আর মানুষ বাস্তবে আছে। এই জিনিসটা আশা করি তোমরা হচ্ছে ভুলবা না বা এটা নিয়ে কনফিউশন থাকবে না। এরপরে বলছে গুণবাচক পদ, কি বলছে, বলছে যে যে পদ বাস্তবিকভাবে বিদ্যমান থাকতে পারে এমন কোন বস্তু বিষয় বা ব্যক্তিকে না বুঝিয়ে কেবল কোন গুণকে স্বতন্ত্র ভাবে হচ্ছে কি প্রকাশ করে তাকে গুণবাচক পদ বলে। এগুলো যে এক একটা গুণ, এগুলোকে আমার আলাদাভাবে বোঝানোর দরকার আছে। সততা কি একটা গুণ, মানবতা একটা গুণ, উদারতা একটা গুণ, সরলতা একটি গুণ, মনুষ্যত্ব একটি গুণ, কার্পণ্য একটি গুণ, মিষ্টত্ব এটাও হচ্ছে কি একটা গুণ। এখন কি বলছে এখানে, কোনো মানে মনুষ্যত্ব কার গুণ বলো তো, মনুষ্যত্ব হচ্ছে মানুষের গুণ, তাই না, মানুষের কি একটা গুণ, কি মানুষের একটা গুণ হচ্ছে মনুষ্যত্ব। তো এটা কি বলছে যে বাস্তবিকভাবে বিদ্যমান থাকতে পারে, মানে মানুষের কি, মানুষের বাস্তবিকভাবে সে বিদ্যমান না, মানুষ অবশ্যই এমন কোন বস্তু বিষয় বা ব্যক্তিকে না বুঝে, এখানে কিন্তু মানুষকে বুঝায়নি, মানুষের একটা গুণ না বুঝিয়ে কেবল কোন গুণকে স্বতন্ত্রভাবে প্রকাশ করে। দেখো মানুষের একটা গুণের কথা বলছে মনুষ্যত্ব, মানুষের একটা গুণ হচ্ছে সরলতা, মানুষের একটা গুণ হচ্ছে উদারতা, মানুষের একটা গুণ হচ্ছে মানবতা, মানুষের একটা গুণ হচ্ছে সততা, কার্পণ্যকারী গুণ, যে কৃপণ কৃপণ লোক যে তারই তো হচ্ছে কি, তাকেই তো হচ্ছে কি তাকেই তো বলা হয় নাকি কার্পণ্য, কার্পণ্য বলা হয়, তাই না, কৃপণ বলা হয়, কৃপণ লোক, মিষ্টত্ব, এগুলো কি, এগুলো হচ্ছে গুণ, এগুলো দেখলেই বোঝা যায়। এরপর দেখো, এরপর বলছে স্বয়ং সম্পূর্ণতার ভিত্তিতে আবার পদ হচ্ছে কত প্রকার, পদ হচ্ছে তোমার দুই প্রকার। স্বয়ং সম্পূর্ণতার ভিত্তিতে পদ কত প্রকার, পদ হচ্ছে আমার দুই প্রকার। কিসের ভিত্তিতে, স্বয়ং সম্পূর্ণতার ভিত্তিতে। কি কি, একটা হচ্ছে তোমার নিরপেক্ষ পদ, একটা কি, একটা হচ্ছে আমার নিরপেক্ষ পদ, আরেকটা হচ্ছে সাপেক্ষ পদ।
একটা কি, একটা হচ্ছে নিরপেক্ষ পদ, আরেকটা কি, আরেকটা হচ্ছে সাপেক্ষ পদ। স্বয়ং সম্পূর্ণতার ভিত্তিতে আমার পদ দুই প্রকার, একটা হচ্ছে নিরপেক্ষ পদ, আরেকটা কি, আরেকটা হচ্ছে সাপেক্ষ পদ। কি কি? একটা নিরপেক্ষ পদ, আরেকটা হচ্ছে সাপেক্ষ পদ। তো নিরপেক্ষ পদ কি বলছে, যে যে পদ তার অর্থের জন্য অন্য কোনো পদের উপর নির্ভরশীল নয় তাকেই বলা হয় নিরপেক্ষ পদ। নিরপেক্ষ মানেই বোঝা যাচ্ছে যে কি, সাপেক্ষ কথাটার অর্থ কি, সাপেক্ষ কথাটার অর্থ হচ্ছে একটা আরেকটার উপরে নির্ভরশীল, আর নিরপেক্ষ কথাটার অর্থ হচ্ছে সে কারো উপরে নির্ভরশীল নয়। ওকে, যেমন কি, যেমন বই। এখন দেখো, বই তার অর্থের জন্য কি কারো উপরে নির্ভরশীল না। কমলা, সেও কারো উপরে নির্ভরশীল নয়। তারপরে এই যে মানুষ, মানুষ তার অর্থের জন্য কারো উপরে নির্ভরশীল নয়। ফুল তার অর্থের জন্য কারো উপরে নির্ভরশীল নয়। বিদ্যালয় তার অর্থের জন্য কারো উপর নির্ভরশীল নয়। ছবি তার অর্থের জন্য কারো উপরে নির্ভরশীল নয়। কিন্তু এই যে সাপেক্ষ পদ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আমরা একটু দেখি যে সাপেক্ষ পদ কাকে বলে। সাপেক্ষ মানেই হচ্ছে যে পদ তার অর্থের জন্য অন্য পদের উপর নির্ভরশীল তাকে সাপেক্ষ পদ বলে। যেমন শিক্ষক, তারপর হচ্ছে পিতা, তারপর হচ্ছে কি মা, তারপর হচ্ছে কি রাজা, তারপর হচ্ছে কি স্ত্রী। ওকে, এখন কিভাবে তোমার হচ্ছে এইগুলো সাপেক্ষ পদ হইলো। এখন দেখো, ধরো শিক্ষক বললাম। আচ্ছা, একজন মানুষকে কখন শিক্ষক বলা হয় আমাকে বলো তো। আমাকে ধরো কি বলা হয়, আমাকে ধরো শিক্ষক বলা হয়। আমাকে কেন শিক্ষক বলা হচ্ছে বলো তো। আমাকে শিক্ষক বলা হচ্ছে এই কারণে যে আমার ছাত্রছাত্রী আছে। এখন দেখো, এখন আমার যদি ছাত্রছাত্রী না থাকতো তাহলে কি আমাকে কি কেউ কখনো শিক্ষক বলতো? তোমরাই বলো। ধরো আমার হচ্ছে ছাত্রছাত্রী নাই, তাহলে আমাকে কি কেউ কি, কারো কি খেয়ে দেয়ে কাজ আছে যে আমারে হচ্ছে শিক্ষক বলতে যাবে? আমারে কিন্তু শিক্ষক বলতে যাবে না। কি, আমাকে শিক্ষক বলতে যাবে না। তার মানে কি, তার মানে হচ্ছে তোমার, তার মানে তোমার হচ্ছে কি, এই যে শিক্ষক, যে আমাকে যে শিক্ষক বলা হচ্ছে, আমি কাদের উপরে নির্ভরশীল? আমি তোমাদের উপরে, অর্থাৎ তোমরা হচ্ছে আমার ছাত্রছাত্রী, স্টুডেন্ট। আমি তোমাদের উপরে হচ্ছে কি নির্ভরশীল। ওকে, আমি কার উপরে, আমি তোমাদের উপরে হচ্ছে কি নির্ভরশীল। তেমনি ভাবে কিন্তু তোমরাও আমার উপরে নির্ভরশীল। ধরো তোমরা ছাত্রছাত্রী, তোমাদেরকে কেন ছাত্রছাত্রী বলা হচ্ছে? তোমাদেরকে এই কারণে ছাত্রছাত্রী বলা হচ্ছে যে তোমাদের কি শিক্ষক আছে, তো একে অপরের উপর নির্ভরশীল। এবার আরো আরেকটু বাস্তব উদাহরণ দিই, আরো তোমাদের বাস্তব উদাহরণ দিই। ধরো বললাম পিতা, কি বললাম? পিতা। আচ্ছা ধরো আমি এখনো বিয়ে শাদী করিনি, তো আমাকে কি কেউ কখনো পিতা বলবে বলো তো? আমি তো বিয়ে করিনি, ধরো আমি এখনো বিয়ে করিনি, তো আমাকে কি কারো কি খেয়ে দেয়ে কাজ আছে যে আমার পিতা বলবে? কখন কাউকে একজনকে পিতা নামে ডাকা হবে বলতো? যখন তার সন্তান থাকবে তখনই তো তাকে পিতা বলা হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত না তার সন্তান আছে ততক্ষণ পর্যন্ত কি তাকে কেউ পিতা বলবে? বা আমি যদি মাতার কথাও বলি, যে কখন কাউকে মাতা বলা হয়? যতক্ষণ পর্যন্ত কি তার সন্তান না থাকে ততক্ষণ পর্যন্ত কি কাউকে মাতা বলা হয়? মাতা বলা কিন্তু হয় না। তার মানে এই যে পিতা মাতা, এটা কার উপরে ডিপেন্ডেন্ট? সন্তানের উপরে ডিপেন্ডেন্ট, তাই না? আরো সহজ করি, দেখো আরো সহজ করি। স্বামী। আচ্ছা ধরো আমি তো বিয়েই করিনি, তা আমার কি স্বামী, আমার কি কোনো, আমার ধরো আমি বিয়ে করিনি, তার মানে কি আমার কি নাই? আমার হচ্ছে তোমার কি স্ত্রী নাই। তো কখন একজন কাকে স্বামী বলা হয়? যখন কারো স্ত্রী থাকে তখনই তো তাকে স্বামী বলা হয়, তাই না? এর আগে কি কাউকে স্বামী বলা হয়? কোনোভাবে বলা হয় না। বা ধরো আমি বললাম যে কি, ধরো স্ত্রীর কথা বললাম, কখন একজন কাকে স্ত্রী বলা হবে বলতো? যখন তার কি, তখন তার স্বামী থাকবে তখন তাকে কিন্তু কি বলা হবে? তখন তাকে হচ্ছে স্ত্রী বলা হবে। তার মানে এটা হচ্ছে সাপেক্ষ পদ, একটা আরেকটার উপরে নির্ভরশীল, একটা কি আরেকটার উপরে নির্ভরশীল। ওকে, তাহলে আমি কি বললাম? বললাম যে যখন একটা পদ তার অর্থের জন্য অন্য পদের উপরে নির্ভরশীল তখন তাকে কি বলে? তখন তাকে সাপেক্ষ পদ বলে। যেমন এই যে ধরো এখানে লেখা আছে রাজা, তো একজন কাকে কখন রাজা বলা হবে বলতো? যখন তার প্রজা থাকবে তখনই তো তাকে রাজা বলা হবে, তাই না? কারো যদি প্রজা না থাকে তাহলে কি তাকে রাজা বলা হবে? আমাকে কি রাজা বলা হবে? আমার কি কি প্রজা আছে? কোনো, আমার তো কোনো প্রজা নাই, তাহলে আমাকে কেউ কিন্তু রাজা বলবে না।
কিন্তু যার প্রজা আছে তাকে কিন্তু কি বলা হবে, তাকে হচ্ছে তখন রাজা বলা হবে। তো এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে তোমার কি পদ, সাপেক্ষ পদ। এগুলো কি সাপেক্ষ পদ। তো এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আশা করি তোমরা এটা বুঝছো, আশা করি তোমরা এটা বুঝছো। ওকে, এরপর দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যুগল সম্বন্ধের ভিত্তিতে, যুগল সম্বন্ধের ভিত্তিতে পদ হচ্ছে দুই প্রকার। এইখানে যে দুই প্রকার পদ আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো প্রত্যেকটাই কাজে লাগবে, সামনে গিয়ে কাজে লাগবে এগুলো। এই জন্য আমি তো চাইলে দ্বিতীয় পত্র শুরু করতে পারতাম, কিন্তু তোমাদের হচ্ছে এই অধ্যায়টাই হচ্ছে মূলত বেসিক চ্যাপ্টার। প্রত্যেকটা জিনিসেরই ফাউন্ডেশন থাকে না, তেমনি ভাবে যুক্তিবিদ্যারও ফাউন্ডেশন আছে। আর যুক্তিবিদ্যার ফাউন্ডেশন শক্ত করার জন্য এই তৃতীয় অধ্যায়টা পড়া অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায়টা না পড়লে আমার ফাউন্ডেশন ঠিক থাকবে না। ফাউন্ডেশন ঠিক না থাকলে আমরা কি বলি, অলওয়েজ দেখো একটা কথা বলা থাকবে, তোমরা যে বইগুলো পড়ো সেখানে কি বলা থাকে, বেসিক টু অ্যাডভান্স। কি বলা থাকে, বেসিক টু অ্যাডভান্স। তার মানে যখন দেখবা যে বেসিক টু অ্যাডভান্স বলা থাকে, তার মানে আগে তোমাকে বেসিক শিখাইতে লাগবে, এরপরে তোমাকে আমি অ্যাডভান্সে নিয়ে যাব। তো তোমাকে আমি বেসিক না শিখাই আগে যদি আমি অ্যাডভান্সে চলে যাই, তাহলে তো তুমি কিছু বুঝবা না, সব তোমার যাবে মাথার উপর দিয়ে, তাই না? তো দেখো এখানে যখন বলছে যে যুগল সম্বন্ধের ভিত্তিতে পদ দুই প্রকার, একটা হচ্ছে বিপরীত পদ আর একটা হচ্ছে বিরুদ্ধ পদ। তার মানে আমাকে বিপরীত পদ কোনটা কাকে বলে আর বিরুদ্ধ পদ কাকে বলে এই জিনিসটা বুঝতে লাগবে। তো আমি বিপরীত পদের ক্ষেত্রে একটা শর্টকাট ট্রিক্স লিখছি। কি বলছে যে তৃতীয় কোনো বিকল্প থাকবে, তৃতীয় কোনো বিকল্প থাকবে, সেটা কোন পদে, বিপরীত পদে। আর বিরুদ্ধ পদে তৃতীয় কোনো বিকল্প থাকবে না, তৃতীয় কোনো বিকল্প থাকবে না কোথায়, বিরুদ্ধ পদে। বিরুদ্ধ পদে তৃতীয় কোনো বিকল্প থাকবে না। কিভাবে দেখো বলছি আমি, সাদা আর কালা, কি বলছি, সাদা ও কালো। তাহলে এইটাকে আমি এখন বিরুদ্ধ পদ বলবো না বিপরীত পদ বলবো? তো এখন দেখো এখানে তাহলে আমি কি, আমি এটাকে বিরুদ্ধ পদ বলবো না বিপরীত পদ বলবো? এখন ধরো দুনিয়াতে কি সাদা আর কালোই রং আছে, আলাদা রং নাই? ধরো দুনিয়াতে রং আছে কয়টা, 100টা। কয়টা, 100টা। এখন সাদা হচ্ছে একটা রং, কালো হচ্ছে একটা রং। তার মানে আমার এখানে রং কয়টা দাঁড়ালো, দুইটা রং দাঁড়ালো। তাহলে আমার এখনো কয়টা রং বাকি আছে, 100 থেকে 2 বাদ দিলে কয়টা হয়, 98টা রং কিন্তু বাকি আছে এখনো। আমি এখানে মাত্র দুইটা কালারের কথা বলছি, কি কি, একটা সাদার কথা বলছি, একটা কালোর কথা বলছি, তাই না? কিন্তু আমার রং আছে দুনিয়াতে ধরো 100টা, আমার 98টাই বাকি আছে। এই কারণে এখানে বলছি যে তৃতীয় কোনো বিকল্প থাকবে। কি তৃতীয় কোনো বিকল্প থাকবে? হ্যাঁ, আমি তো সাদা আর হলুদও বলতে পারি, তাই না? আমি তো সাদা আর নীলও বলতে পারি। তার মানে বিকল্পগুলো আছে তো, তৃতীয় বিকল্প আছে তো এখানে, সাদা হলুদ, সাদা কি কমলা, এগুলো আমি বলতে পারি। কারণ আমার তো এখন রং তো আছে 100টা, আমি বাকি 98টা বলতে পারবো। তো এখানে আমার তৃতীয় বিকল্প থাকবে বিপরীত পদের ক্ষেত্রে। কিন্তু বিরুদ্ধ পদে আমার কোনো তৃতীয় বিকল্প থাকবে না, বিরুদ্ধ পদে আমার তৃতীয় বিকল্প থাকবে না। যেমন সাদা আর অসাদা, সাদা আর অসাদা। তো ভাইয়া কি বলছে, ভাইয়া বলছে যে রং আছে কয়টা, 100টা। এখন সাদা হচ্ছে কয়টা, সাদা হচ্ছে একটা রং। আর এই অসাদা বলতে সাদা বাদ দিয়ে দুনিয়ায় বাকি যে কয়টা রং থাকবে, আর বাকি যে 99টা রং আছে, সেই 99টা রংকেই বোঝায়। সেই কি 99টা রংকেই বোঝায় অসাদা বলতে। অসাদা মানে কি, অসাদা মানে সেটা তোমার কালোকেও বুঝাইতে পারে, সেটা তোমার হলুদকেও বুঝাইতে পারে, নীলকেও বুঝাইতে পারে, সবুজকেও বুঝাইতে পারে, বেগুনিকেও বুঝাইতে পারে, যে কোনো কোনো কিছুকে বুঝাইতে পারে, বাকি যতগুলো রং আছে। তো এখানে কি তৃতীয় কোনো বিকল্প আছে? নাই। এখানে দুইটার মধ্যে আমি আটকা পড়ে গেছি। তার মানে যখন দেখবা যে তৃতীয় কোনো বিকল্প পদ থাকবে না, তখন সেটা হচ্ছে কি, বিরুদ্ধ পদ। সেটা কি, সেটা হচ্ছে বিরুদ্ধ পদ। আর বিপরীত পদে হচ্ছে তৃতীয় বিকল্প থাকবে। এখন বিরুদ্ধ পদ একটা ট্রিক্স দেখো, যেই পদেরই বিরুদ্ধ পদ বের করতে বলুক, ধরো সাদা পদের বিরুদ্ধ পদ বের করতে বলছে, যারই বিরুদ্ধ পদ বলতে বলবে সেই শব্দটার আগে একটা সামনে একটা স্বরেও যুক্ত করে দিবা, সেটাই হয়ে যাবে সেটার বিরুদ্ধ পদ। সেটা যে কোনোই হোক। ধরো তোমাকে সাদা পদের বিরুদ্ধ পদ বের করতে বলছে, এর আগে শুধু একটা সামনে স্বরেও যুক্ত করে দিবা, তাহলেই সেটা বিরুদ্ধ পদ হয়ে যাবে। ধরো বলছে তোমাকে মরণশীল, কি বলছে,
বলছে যে মরণশীল, এটাও তো একটা পদ, তাই না? এই মরণশীল পদের তোমাকে কি বের করতে বলছে? বিরুদ্ধ পদ বের করতে বলছে। তুমি কি করবা? এইটার আগে একটা শুধু স্বরেয় যুক্ত করে দিবা, তাহলে এটাই হয়ে যাবে কি? অমরণশীল। এটাই হয়ে যাবে এটার বিরুদ্ধ পদ। এটাই কি? এটাই হয়ে যাবে এটার বিরুদ্ধ পদ। তার মানে যুগল সম্বন্ধের ভিত্তিতে আমার পদ দুই প্রকার, একটা হচ্ছে বিপরীত পদ, একটা বিরুদ্ধ পদ। বিপরীত পদে তৃতীয় বিকল্প থাকে, বিরুদ্ধ পদে তৃতীয় বিকল্প থাকে না। এটা কি বুঝছো কি বুঝনি জানাও? বুঝছো কি বুঝনি জানাও? বুঝছো কি বুঝনি জানাও? পদের প্রকারভেদ আমাদের শেষ। এখন বুঝছো কি বুঝনি আমাকে এটা জানাও, একটু কমেন্ট করো। তারপর আমরা বাকি টপিক শুরু করতেছি, পরেরটা শুরু করতেছি। বুঝছো কি বুঝনি? ক্লিয়ার? সহজ না? অনেক সহজ লাগতেছে না? আমি কিন্তু দেখো, আমি কিন্তু তোমাদের সাথে কথা বলছি, তোমাদের সাথে কথা বলে তোমরা আমাকে বলছো যে ভাইয়া আপনি একটু সময় নিয়ে পড়ান। তো আমি কিন্তু সময় নিয়েই পড়াচ্ছি। দেখো, জাস্ট একটা ছোট্ট একটা পার্ট চাইলেই আমি পড়ে যাইতে পারতাম, সেটাতে অলরেডি আমাদের ক্লাসের এখন ডিউরেশন হচ্ছে কত মিনিট? 45 মিনিট। আমি জাস্ট একটা ছোট্ট টপিক তোমাদের 45 মিনিট ধরে পড়াইছি, যেখানে চাইলে আমি 45 মিনিটে একটা পুরো অধ্যায়ের রেকর্ডিং দিতে পারি। তো আমি কিন্তু আমার দিক থেকে বেস্ট এফোর্ট দিচ্ছি। আমি কিন্তু আমার দিক থেকে বেস্ট এফোর্ট দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা এখন শুরু করি পরেরটা। এবার আমরা পড়বো বাক্য আর যুক্তি বাক্য, এই দুইটা জিনিসের মধ্যে আসলে পার্থক্য কি? বাক্য আর হচ্ছে কি যুক্তি বাক্য, এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি, আমরা এখন এটা নিয়ে এখন আলোচনা করব। তো বলছে কি? বলছে যে যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা, যে শব্দ বা শব্দ সমষ্টি যারা স্পষ্টভাবে মনের ভাব প্রকাশ করা যায় তাকে বাক্য বলে। এটা অলরেডি আমরা বাংলা সেকেন্ড পেপারে পড়ে আসছি, তাই না? আমরা অলরেডি বাংলা সেকেন্ড পেপারে পড়ে আসছি যে কিভাবে, যে আমরা জানি যে কি, আমরা যদি মনের ভাব প্রকাশ করতে পারি যেসব শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা, সেটাকে বলা হয় হচ্ছে কি, সেটাকে বলা হয় বাক্য। যেমন ইজাজ শিক্ষিত, আমি বললাম কি ইজাজ শিক্ষিত, তো একটা মনের ভাব প্রকাশ করলাম যে ইজাজ নামে একজন ব্যক্তি আছে, তাকে কি, তাকে হচ্ছে কি কি বলছি আমি, তাকে আমি বলছি হচ্ছে কি শিক্ষিত, তো মনের ভাব প্রকাশ করতে পারছি। এটাই হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে তোমার বাক্য। আবার বলছে যে অন্যদিকে দুটি পদের মধ্যে, দুইটা পদের মধ্যে কয়টা? দুইটা পদ থাকবে। আমরা জানি যুক্তি বাক্যের ক্ষেত্রে কয়টা পদ থাকে? দুইটা। কি কি? একটা হচ্ছে উদ্দেশ্য পদ, আরেকটা কি, আরেকটা হচ্ছে বিধেয় পদ। তো স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক, কি স্বীকৃতি বা হচ্ছে কি অস্বীকৃতিমূলক, মূলক, স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক কোন সম্পর্ক যখন লিখিত বা মৌখিক ভাবে প্রকাশ করা হয়, কোন সম্পর্ক যখন লিখিত বা মৌখিক ভাবে কি করা হয়? প্রকাশ করা হয়, তখন তাকে হচ্ছে কি বলে? তখন তাকে যুক্তি বাক্য বলে। কি বলে? তখন তাকে যুক্তি বাক্য বলে। তাহলে এখানে কি দেখলাম? এখানে দেখলাম যে আমার কয়টা পদ থাকবে? এখানে আমার দুইটা পদ থাকবে। কি কি? একটা হচ্ছে উদ্দেশ্য পদ থাকবে, আরেকটা থাকবে বিধেয় পদ। এদের মধ্যে কি, এই দুইটা পদের মধ্যে তোমার স্বীকৃতি বা অস্বীকৃতি বুঝাবে। স্বীকৃতি মানে কি জানো? স্বীকৃতি মানে হচ্ছে হয় উল্লেখ থাকবে, অর্থাৎ কি স্বীকার করে নেওয়া। স্বীকৃতি মানে হচ্ছে স্বীকার করে নেওয়া, সেখানে হয় উল্লেখ থাকবে। আর অস্বীকৃতি মানে হচ্ছে কি অস্বীকার করা, অর্থাৎ সেখানে নয় উল্লেখ থাকবে। কি উল্লেখ থাকবে? নয় উল্লেখ থাকবে। আর হয় আর আরেকটা কথা হচ্ছে হন উল্লেখ থাকতে পারে, নয়ের ক্ষেত্রে নন উল্লেখ থাকতে পারে, একই কথা। তার মানে বলছে যে দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক কোন সম্পর্ক, কি বলছে?
কোন সম্পর্ক যখন তুমি লিখিত বা মৌখিক ভাবে প্রকাশ করবা, কিভাবে তুমি লিখেও প্রকাশ করতে পারো বা তুমি মুখে বলেও প্রকাশ করতে পারো, তখনই তাকে হচ্ছে বলবে যুক্তি বাক্য। যেমন দেখো বলছে ইজাজ হয় শিক্ষিত, কি বলছে ইজাজ হয় শিক্ষিত। এখানে আমরা জানি যে ইজাজ হচ্ছে কি, ইজাজ হচ্ছে আমার উদ্দেশ্য পদ, আর শিক্ষিত হচ্ছে কি, শিক্ষিত হচ্ছে আমার বিধেয় পদ। এই যে দুইটা পদ, দুইটা পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক তোমার স্বীকারও করতে পারে আবার অস্বীকারও করতে পারে, কিন্তু এখানে যেহেতু হয় উল্লেখ আছে তার মানে কি, তার মানে এখানে স্বীকার করছে, কি করছে স্বীকার করছে যে দুইটা পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক কোন সম্পর্ক। এখানে একটা সম্পর্ক বুঝাইছে না, ইজাদের সাথে শিক্ষিত হওয়ার এখানে একটা কিন্তু সম্পর্ক বুঝাইছে। কি বুঝাইছে? ইজাদের সাথে শিক্ষিত হওয়ার কিন্তু এখানে একটা সম্পর্ক বুঝাইছে যে ইজাজ নামক একজন ব্যক্তি আছে, সে কি হয়, সে হচ্ছে হয় স্বীকৃত। এই স্বীকৃতিটা তুমি লিখিত ভাবেও বলতে পারো বা মৌখিক ভাবে প্রকাশ করতে পারো। এখানে যেমন লিখা আছে তার মানে লিখিত ভাবে প্রকাশ করা আছে, আবার এখানে কি আমি মৌখিক ভাবে বলতেছি, মুখে বলতেছি যে ইজাজ হয় শিক্ষিত, তো এটা কি মুখে যখন বলতেছি তখন কি, তখন এটা কিন্তু মৌখিক ভাবে আমি প্রকাশ করতেছি, এটাকেই বলা হয় যুক্তি বাক্য। সহজভাবে আমরা মনে রাখবো যে একটা যুক্তি বাক্যে তিনটা অংশ থাকে, কি কি? প্রথমে থাকে একটা উদ্দেশ্য পদ, এরপরে থাকে সংযোজক পদ, এরপরে থাকে বিধেয় পদ। এই তিনটা মিলেই হচ্ছে যুক্তি বাক্য। যেখানে উদ্দেশ্যের সাথে বিধেয়ের কি এক ধরনের সম্পর্ক থাকে, সেইখানে সম্পর্কটাকেও স্বীকারও করা হয় অস্বীকারও করা হয়। যদি হয় উল্লেখ থাকে তাহলে হচ্ছে কি স্বীকার করা হয়, আর যদি নয় উল্লেখ থাকে তাহলে কি করা হয়, অস্বীকার করা হয়। এটাই হচ্ছে তোমার যুক্তি বাক্য। ওকে, এবার দেখো, এবার আমরা একটু পড়ি এখানে যে আসলে কি বলছে। বলছে যে যুক্তিবিদ্যায় যে বাক্য আছে, এই বাক্য বলতে মূলত যুক্তি বাক্যই বোঝায়। তার মানে আমরা যে নরমালি যে বাক্যগুলো পড়ি ধরো, সেখানে যুক্তিবিদ্যায় আসলে তোমার কি, যুক্তিবিদ্যায় যে বাক্য আছে এই বাক্য বলতে মূলত যুক্তি বাক্যকেই বোঝায়। বাক্য বলতে কি যুক্তি বাক্যকে বোঝায়, যার ইংরেজি পরিভাষা হচ্ছে প্রপোজিশন। তো বাক্য বলতো, বাক্যের ইংরেজি কে বলতো, বাক্যের ইংরেজি সারা জীবন পড়ে আসছি না সেন্টেন্স, কি পড়ে আসছি, সেন্টেন্স পড়ে আসছি। বাক্যের ইংরেজি কি সারা জীবন পড়ে আসছি আমরা, সেন্টেন্স। বাট যুক্তিবিদ্যায় যে বাক্য আছে এই বাক্য বলতে মূলত যুক্তি বাক্যকে বোঝায়, আর এই যুক্তি বাক্য বলতে বোঝায় হচ্ছে ইংরেজিতে যার একটা পরিভাষা আছে যাকে বলা হয় প্রপোজিশন। কি বলা হয়, প্রপোজিশন। তো পরীক্ষায় এটা উত্তর আসে যে যুক্তিবিদ্যায় যে বাক্য আছে এই বাক্য বলতে আসলে কি বোঝায়, তখন এখানে লেখা থাকে এটা কি সেন্টেন্স বোঝায়, এটা কি প্রপোজিশন বোঝায়, স্টেটমেন্ট বোঝায়, নাকি অন্য কিছু আছে এমন আছে, তখন কিন্তু উল্লেখ করতে হবে প্রপোজিশনকে বোঝায়। কাকে বোঝায়, প্রপোজিশনকে বোঝায়। এখন এখানে আমরা একটা খ নাম্বার প্রশ্ন পড়বো। গতকালকে আমরা একটা পড়ছিলাম না যে সকল শব্দই কি পদ, কিন্তু সকল কি, সকল কি, সকল কি, সকল পদ যে আছে এই সকল পদকে আমরা কি বলছি, সকল পদকে আমরা শব্দ বলছি, কিন্তু সকল শব্দকে কি পদ বলা যায়, সকল শব্দকে কিন্তু পদ বলা যায় না। কেন? কারণ আমরা জানি যে আমার যে হচ্ছে পদ নিরপেক্ষ, পদ নিরপেক্ষ শব্দ আছে, এই পদ নিরপেক্ষ শব্দকে কি বলা হয়, এই পদ নিরপেক্ষ শব্দকে হচ্ছে তোমার কি, আমরা পদ বলতে পারি না। কেন? কারণ হচ্ছে এগুলো যুক্তি বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাহলে আমাদের প্রশ্নটা ছিল যে সকল পদই কি, সকল পদই হচ্ছে শব্দ, কিন্তু সকল শব্দ কি, সকল শব্দ হচ্ছে পদ নয়। তেমনি ভাবে সেটার মতো করে একটা প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায় যে সকল যুক্তি বাক্যই, সকল যুক্তি বাক্যই হচ্ছে কি, সকল যুক্তি বাক্যই বাক্য, কিন্তু সকল বাক্যই কি নয়, যুক্তি বাক্য নয়, সকল বাক্যই যুক্তি বাক্য নয়। আমরা শুধু বিবৃতিমূলক যে বাক্যগুলো আছে, অর্থাৎ বর্ণনামূলক যে বাক্যগুলো আছে, যেমন মানুষ হয় মরণশীল, করিম হয় সুখী, এই যে বাক্যগুলো আছে এগুলো কি একটা বর্ণনা বোঝায়, এইগুলো বাক্যকে শুধু যুক্তি বাক্য বলবো, যুক্তি বাক্য বলবো। এখন তাহলে আমার কেন এটা আসলে আমার সকল যুক্তি বাক্যই বাক্য হইলো কিন্তু সকল বাক্যই যুক্তি বাক্য নয়, এটাকে তাহলে আমি কি লিখবো? তোমরা উত্তর করবা যে, তোমরা কি উত্তর করবা, তোমরা এটা দুই ভাবে উত্তর করতে পারো। কিভাবে? দেখো, তোমরা ফার্স্টে বলবা যে সকল যুক্তি বাক্যই বাক্য, ঠিক আছে, কিন্তু সকল বাক্যই যুক্তি বাক্য নয়। কেন? এর কারণটা হচ্ছে তোমার যুক্তি বাক্য হওয়ার জন্য
হওয়ার জন্য কয়টা যুক্তি বাক্য যদি হতে হয় তাহলে তোমার কয়টা লাগবে বলো তো? তিনটা শর্ত মানতে লাগবে। কয়টা? তিনটা শর্ত তোমাকে মেনে চলতে লাগবে। কয়টা? তিনটা শর্ত। কি কি? তার অবশ্যই উদ্দেশ্য পদ থাকবে। কি? তার অবশ্যই কি থাকবে? উদ্দেশ্য পদ থাকবে। তার অবশ্যই সংযোজক থাকতে লাগবে। সংযোজক পদ লেখছি ঠিক আছে, কিন্তু পরীক্ষায় যদি আসে যে পদ কত প্রকার, মানে যুক্তিবিদ্যায় পদ কত প্রকার, তখন কিন্তু তোমার কি যুক্তি বাক্যের ক্ষেত্রে পদ কিন্তু দুইটা আছে, সংযোজকের পদ ধরা যাবে না। এখানে পদ কয়টা থাকবে? পদ থাকবে দুইটা, একটা উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ, এটা মাথায় রাখিও। আরেকটা হচ্ছে কি বিধেয় পদ। তার মানে একটা বাক্যকে যখন তোমার যুক্তি বাক্য হইতে লাগবে তখন তারে তিনটা শর্ত মানতে লাগবে। কয়টা? তিনটা শর্ত। কি কি? তার উদ্দেশ্য পদ থাকতে লাগবে, তার সংযোজক পদ থাকতে লাগবে, তার কি বিধেয় পদ থাকতে লাগবে। ওকে, তো এখন দেখো, এখন আমি একটা বাক্য লিখলাম। একটু আগে দেখলাম না যে বাক্য কাকে বলে? ইজাজ শিক্ষিত। তোমরা বলো তো এটাকে কি আমি যুক্তি বাক্য বলতে পারবো? ইজাজ শিক্ষিত, একে কি আমি যুক্তি বাক্য বলতে পারবো? না, একে আমি যুক্তি বাক্য বলতে পারবো না। কেন? কারণ এর শুধু উদ্দেশ্য আছে আর বিধেয় আছে। বাট যুক্তি বাক্য হওয়ার জন্য এই যে সংযোজকের যে দরকার, এইখানে কিন্তু সংযোজকটা নাই। এই কারণে আমি সকল বাক্যকে আমি যুক্তি বাক্য বলতে পারবো না। সকল বাক্যকে আমি কি বলতে পারবো না? সকল বাক্যকে আমি যুক্তি বাক্য বলতে পারবো না। ওকে, কারণ তোমরা এখানে লিখবা যে সকল বাক্যকে যুক্তি বাক্য এই কারণে আমি বলতে পারবো না যে যুক্তি বাক্য হতে গেলে কোনো একটা বাক্যকে যদি যুক্তি বাক্য হতে হয় তাহলে তার হচ্ছে কি, তাহলে তার তিনটা শর্ত মানতে লাগবে। তার উদ্দেশ্যবোধ থাকতে লাগবে, তার বিধেয়বোধ থাকতে লাগবে, তার সংযোজক থাকতে লাগবে। কিন্তু সকল বাক্যের ক্ষেত্রে আসলে এই তিনটা শর্ত তারা হচ্ছে মানে না। সেখানে দেখা যায় যে উদ্দেশ্য আর বিধেয় থাকে কিন্তু কি থাকে না? সংযোজক থাকে না। এই কারণে সকল বাক্যকে আমি যুক্তি বাক্য বলতে পারবো না। আবার আরেকটা জিনিস দেখো, আমরা পড়ে আসছি না যে তোমার কি সেন্টেন্স, যে আমরা পড়ে আসছি যে বাক্য হচ্ছে কি, বাক্য তোমার ধরো একখানে পড়ছি 5 প্রকার, আরেকভাবে বলা যায় যে বাক্য হচ্ছে 3 প্রকার। তো 5 প্রকার যে বাক্য পড়ছো এর মধ্যে শুধু দেখো বিবৃতিমূলক বাক্যকে আমি শুধু যুক্তি বাক্য বলতেছি, কিন্তু আলাদা যে প্রশ্নবোধক বাক্যগুলো যে আছে, প্রার্থনা সূচক যে বাক্যগুলো আছে, এই যে ধরো তোমার কি প্রার্থনা সূচক যে বাক্যগুলো আছে, ইচ্ছা সূচক, তারপর হচ্ছে কি আদেশমূলক, নির্দেশমূলক, তারপর হচ্ছে তোমার বিস্ময় সূচক যে বাক্যগুলো আছে, এগুলোকে তো আমি বাক্য বলতে পারবো না। যেমন দেখো, তেমন দেখো, আমি যদি বলি তুমি কি আজকে আসবা, বা এটা না বলে আমি যদি বলি তুমি কেমন আছো, তুমি কেমন আছো, তো তুমি কেমন আছো এটা কি? এটা একটা প্রশ্নসূচক বাক্য না? তো এই যে তুমি কেমন আছো, এই প্রশ্নসূচক বাক্যকে কি আমি কোনোভাবে যুক্তি বাক্য বলতে পারবো? বলতে পারবো না। আমি শুধু কাকে যুক্তি বাক্য বলতে পারবো? যেগুলো শুধু বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স, তোমার যে অ্যাসার্টিভ যে সেন্টেন্স গুলো আছে, কি ইংরেজিতে যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পড়ছি না, এই অ্যাসার্টিভ সেন্টেন্স কে বলা হয় কি? অ্যাসার্টিভ সেন্টেন্স কে বলা হয় তোমার হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা বর্ণনামূলক যে বাক্যগুলো আছে। এটারে আবার ডিক্লারেটিভও বলা হয়, এটা পরে পড়বা, যাই হোক এগুলো বাদ। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, যে প্রথম প্রকার ভেদটা যেটা আছে, আমি শুধু সেটাকে হচ্ছে সেই বাক্যগুলোকে যুক্তি বাক্য বলতে পারবো, বাট এইটাকে কিন্তু আমি বাক্য বলতে পারবো না। যে তুমি কেমন আছো, তার মানে আমি যে কোনো যুক্তি বাক্যই কি, যুক্তি বাক্য অবশ্যই বাক্য হবে, অবশ্যই যেগুলো যুক্তি বাক্য সেগুলো তো বিবৃতিমূলক বাক্যের অন্তর্ভুক্ত। তার মানে কি, তার মানে সেটাকে আমি কি বলতে পারবো? সেটাকে আমি বাক্য বলতে পারবো, বাট সকল বাক্যকে কিন্তু আমি যুক্তি বাক্য বলতে পারবো না। এই ক্ষেত্রে তোমরা যেটা লজিক দিবা সেটা হচ্ছে কি, সেটা বলবা যে যুক্তি বাক্য, একটা বাক্যকে যুক্তি বাক্য হতে গেলে আমার তিনটা শর্ত মানতে লাগবে। তার উদ্দেশ্যবোধ থাকতে লাগবে, তার বিধেয়বোধ থাকতে লাগবে, তার হচ্ছে কি থাকতে লাগবে, তার হচ্ছে তোমার সংযোজক থাকতে লাগবে। কিন্তু দেখি যে আমরা সব বাক্যের ক্ষেত্রে আসলে এই নিয়মটা মানা যায় না। যেমন একটা উদাহরণ দিবা, দিয়ে বলবা যে ইজাজ শিক্ষিত। কি বলবা? ইজাজ শিক্ষিত, যে এই বাক্যে দেখতে পাচ্ছি যে এই বাক্যে শুধু উদ্দেশ্য আর বিধেয় পদ আছে, কিন্তু এখানে কি নেই, এখানে কোনো সংযোজক নেই। তার মানে আমরা এই বাক্যটাকে কি বলতে পারবো না? যুক্তি বাক্য বলতে পারবো না। কেন? কারণ যুক্তি বাক্য হওয়ার জন্য যে শর্ত আছে সেই শর্ত এই বাক্যটা পূরণ করতে পারে না। এই কারণে আসলে সকল বাক্যকে আমি কি বলতে পারবো না? যুক্তি বাক্য বলতে পারবো না। তোমার মতো করে উত্তর করবা। ওকে।
যেমন এই যে দেখো বলছে জোবায়ের হয় মরণশীল, এখানে যে হয় আছে এই হয় হচ্ছে কি, হয় হচ্ছে তোমার সংযোজক, সংযোজকের আগেরটাকে বলা হয় কি, আগেরটাকে বলা হয় তোমার উদ্দেশ্য পদ, পরেরটাকে বলা হয় বিধেয় পদ। ওকে, এগুলো এটা কি বুঝছো কি বুঝোনি, এটা কিন্তু আসবে এই প্রশ্নটা খতে অবশ্যই আসবে, কিসে আসবে, খতে আসবে, খতে আসবে এই প্রশ্নটা, কিসে, অনুধাবনমূলক প্রশ্নে আসবে এই প্রশ্নটা, আসবে কিসে, অনুধাবনমূলক প্রশ্নে। তো আমি তো বলেই দিলাম, বলবা যে ওই যে তিনটা যে শর্ত আছে ওই তিনটা শর্ত আসলে সব যুক্তি বাক্য মানে না, এই কারণে আসলে সকল বাক্যই যুক্তি বাক্য নয়। এটা কি বুঝছো কি বুঝনি জানাও, বুঝছো কি বুঝনি জানাও, বুঝছো কি বুঝনি জানাও। কমেন্ট দেখতেছি না তোমাদের। ওকে, ইভা বলছে বুঝতে পারছে, ঠিক আছে। আর এইটা একটা কথা যে বলছে যে সংযোজক সবসময় হওয়া বর্তমান রূপ হবে, এটা বলছে হ্যামিল্টন। মানে সংযোজকের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা, সংযোজকের ক্ষেত্রে তোমার অতীত বা ভবিষ্যৎ বলতে কোনো কিছু নাই, এটা সবসময় বর্তমানকে নির্দেশ করে। কাকে, বর্তমানকে নির্দেশ করে সংযোজক। সংযোগের ক্ষেত্রে অতীত বা ভবিষ্যৎ এটার কোনো কিছু নাই, এটা অলওয়েজ কি, হয় নয়, এই জিনিসগুলোই মূলত হয় নয়, হয় তারপর হচ্ছে কি নয়, তারপর হচ্ছে কি হন, তারপর হচ্ছে কি নন, এইগুলো আসলে সংযোজক আর কি। ওকে, এবার আরো দুইটা জিনিস জানতে লাগবে, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে অবধারণ আর একটা হচ্ছে যুক্তিবাক্য। যুক্তিবাক্য কি আমরা তো জানি, আমাদের আরেকটা জিনিস জানতে লাগবে, সেটার নাম হচ্ছে অবধারণ। অবধারণ, ওকে। এখন অবধারণ জিনিসটা কি, দেখো বলছে যে দুটি ধারণাকে তুলনা করে, তার মানে দুইটা ধারণা থাকবে এখানে, কয়টা ধারণা, দুইটা ধারণা থাকবে এখানে, একটিকে অন্যটির সম্পর্কে স্বীকার বা অস্বীকার করার, স্বীকার বা অস্বীকার করার মানসিক প্রক্রিয়াকে, কাকে, মানসিক প্রক্রিয়াকে হচ্ছে অবধারণ বলে। তার মানে দেখো, তার মানে দেখো অবধারণ আর যুক্তি বাক্য দুইটাকেই সেম লাগতেছে দেখতে, কেন, কারণ যুক্তি বাক্যের ক্ষেত্রে দুইটা পদ থাকে, এখানেও দেখি দুইটা ধারণা থাকে, আবার এদের মধ্যে তুলনা করে কি করা হয়, একটি অন্যটি সম্পর্কে স্বীকার বা অস্বীকার করা হয়। যুক্তি বাক্যের ক্ষেত্রে দেখো স্বীকার বা অস্বীকার করা হয়, স্বীকার বা অস্বীকার করা হয়, কিন্তু এদের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়, দেখো, দেখো যুক্তি বাক্য অলওয়েজ হচ্ছে কি লিখিত বা মৌখিক ভাবে যেটাকে আমরা প্রকাশ করতে পারি, কিসে, লিখিত বা মৌখিক ভাবে যেটাকে আমরা প্রকাশ করতে পারি। আর অবধারণের ক্ষেত্রে ব্যাপারটা পুরোটাই মানসিক ব্যাপার, কি ব্যাপার, মানসিক ব্যাপার। তার মানে অবধারণা যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখো দুইটাতেই কি থাকবে, দুইটা পদ থাকবে, ওখানে দুইটা ধারণা থাকবে, একটা আরেকটা সম্পর্কে কি করবে, স্বীকার বা অস্বীকার করবে দুইটাতেই। বাট পার্থক্যের জায়গাটা দেখো, অবধারণের ক্ষেত্রে সেটা হবে মানসিক প্রক্রিয়া, কিরকম প্রক্রিয়া হবে, মানসিক প্রক্রিয়া হবে, অর্থাৎ এইটা তোমার কি মনে মনেই তুমি আসলে এই ধারণাটা পোষণ করবা, তোমার মনের মধ্যেই থাকবে। আর তোমার হচ্ছে যুক্তি বাক্যের ক্ষেত্রে কি হবে, যুক্তি বাক্যের ক্ষেত্রে তুমি হচ্ছে কি করবা, তুমি হচ্ছে এটাকে লিখিত বা মৌখিক ভাবে প্রকাশ করবা, লিখিত বা মৌখিক ভাবে প্রকাশ করবা, কিন্তু কি, কিন্তু অবধারণের ক্ষেত্রে তোমার এটা মনের মধ্যেই থেকে যাবে। ওকে, এটাকেই বলা হচ্ছে কি, এটাই হচ্ছে মূলত এদের মধ্যে বেসিক পার্থক্য। যে দেখো আমরা যখন বলি আর্সেনিক হয় বিষাক্ত, এটা একটা তোমার ধারণা, তখন মনে মনে আর্সেনিক ধারণাটি কি, মনে মনে দেখো আর্সেনিক ধারণাটির ক্ষেত্রে বিষাক্ত ধারণাটি কি করি, স্বীকার করি। যখনই আমি বলছি হয় আছে, হয় মানে কি, হয় মানে হচ্ছে স্বীকার করবে, কি করবে, স্বীকার করবে। আর যখন তুমি মনে মনে আর্সেনিক সম্পর্কে কি এই বিষাক্ত ধারণাটা হচ্ছে কি স্বীকার করবা, তখনই কি হবে, তখনই এটা হয়ে যাবে কি অবধারণ। আর যখন তুমি লিখিত ভাবে প্রকাশ করবা, যেমন দেখো বলছে ইজাজ হয় শিক্ষিত, বা মৌখিক ভাবে মুখে বললা যে ইজাজ হয় শিক্ষিত, তখন এইটা তোমার কি হয়ে যাবে, তখন এটা হবে যুক্তি বাক্য। আর যদি তুমি মনের মধ্যেই ধারণাটা পোষণ করে রেখে দাও,
তাহলে কি, তাহলে সেটা হবে অবধারণ। আর যেটাকে তুমি যখনই তোমাকে এটা হচ্ছে কি ভাষায় প্রকাশ করে ফেলবা, যখনই মৌখিক বা লিখিত ভাবে প্রকাশ করে ফেলবা, তখন এটা হয়ে যাবে কি, তখন এটা হয়ে যাবে যুক্তি বাক্য। এটাই হচ্ছে অবধারণ আর যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য। আর এখানে আরেকটা ব্যাপার আছে, অবধারণ মূলত হচ্ছে তোমার কি, এটা মূলত একটা মনোবিজ্ঞানের বিষয়। কার? মনোবিজ্ঞানের। তোমাদের অনেকেরই সাইকোলজি আছে না, এই যে এটা হচ্ছে কি মনোবিজ্ঞানের বিষয়, এই অবধারণ বিষয়টা মনোবিজ্ঞানের বিষয়। আর যুক্তিবাক্য কার বিষয়? যুক্তিবাক্য হচ্ছে যুক্তিবিদ্যার বিষয়। কার বিষয়? যুক্তিবিদ্যা, যে সাবজেক্টটা তোমরা পড়তেছো এইটার বিষয়। এটাই হচ্ছে অবধারণ আর যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য। এবার এটুকু বুঝছো? একটু কমেন্ট করে জানো। এরপর আমরা যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ পড়বো। আচ্ছা, এই চ্যাপ্টারটা তোমরা একটু কমেন্ট করো, এই চ্যাপ্টারটা কি আজকে শেষ করতে অনেক সময় লাগবে? কারণ এখনো অনেক পড়া বাকি আছে। এটা হচ্ছে সবথেকে বড় চ্যাপ্টার। আমি কি এটার উপর আরেকটা ক্লাস নিব? আমি যদি আরেকটা ক্লাস নিই তাহলে কিন্তু আপাতত ক্লাস হবে না তোমাদের। তোমাদের একেবারে ক্লাস নিব বুধবারে না হলে বৃহস্পতিবারে, এর আগে আমি ক্লাস নিতে পারবো না। তো আজকে কি এটা পুরোটাই শেষ করতে চাচ্ছ, নাকি যতটুকু দরকার আজকে আপাতত পড়াই শেষ করে দিয়ে এরপর আরেকটা ক্লাস নিয়ে তখন আমরা এই অধ্যায়টা শেষ করব? কারণ এটা দেখতেই পাচ্ছ যে অনেক বড় একটা চ্যাপ্টার। দেখো অলরেডি এখানে আমার দেখাচ্ছে যে আমার এই এই চ্যাপ্টারটাতে মোট পেজ আছে হচ্ছে 70টা। আর আমরা বর্তমানে 37 নাম্বার পেজে আছি। কত নাম্বার? 37 নাম্বার পেজে আছি। তো 37 নাম্বার যে পেজে আছি অলরেডি আমাদের এখনো অনেকগুলো পড়া বাকি, অনেক পড়া বাকি। আমাদের বেসিক ক্লিয়ার করতে গেলে আরো অনেক পড়তে লাগবে, এখানে অনেক কিছু ব্যাপার আছে। তো আচ্ছা, এটার উপরে তাহলে আরেকটা ক্লাস নিব আমি, বুঝছো? আজকে আমরা পড়বো, আমরা আরেকটু পড়বো আজকে, বাট যতটুকু দরকার আমি রেখে দিব। কিভাবে বুঝতে পারবো কোনটা অবধারণ? বললামই তো, যখন তুমি দেখবা যে তুমি এভাবেই লিখবা, ধরো তোমার পরীক্ষায় তোমার এইভাবে বলেই দিবে, তোমার ধরো এমসিকিউ তে আসে তখন তোমাকে এইভাবে বলবে যে ধরো তুমি মনে মনে, তুমি ধরো মনে মনে এই কথাটা থাকবেই মনে মনে। আমি তো তোমাকে বললামই যে তোমার যেটা তোমার মনে মনে যখন লেখা দেখবে, ধরো এমন ভাবে উদ্দীপকটা থাকবে যে ধরো তুমি মনে মনে ভাবলা যে আর্সেনিক হয় বিষাক্ত, তো তখন তখন হচ্ছে কি, তখন তোমারে বলবে যে, আর আরেকটাতে বলবে যে আমি লিখিত বা মৌখিক ভাবে লিখলাম যে ইজাজ হয় শিক্ষিত, এমন কথা বলেই দিবে, এখানে তোমার হিন্টস দেওয়াই থাকবে। তখন তোমাকে বলবে যে 1 নাম্বার বিষয়টা কোন দিকে ইঙ্গিত করে, এটা কি অবধারণকে ইঙ্গিত করে নাকি এটা যুক্তিবাক্যকে ইঙ্গিত করে? তো যখনই দেখবা যে মানসিক প্রক্রিয়া, যখনই দেখবা যে মানসিক প্রক্রিয়া কথাটা লেখা আছে বা মনে মনে কথাটা লেখা আছে, তখনই সেটা হয়ে যাবে অবধারণ। আর যখন হচ্ছে কি, যখন লিখিত কথাটা থাকবে বাকি মৌখিক কথাটা লেখা থাকবে, লিখিত বা মৌখিক কথাটা লেখা থাকবে, বাকি যেটা তুমি ভাষায় প্রকাশ করবা, কি হবে? ভাষায় প্রকাশ করবা। কেমন? ভাষায় প্রকাশ করবা, তখন সেটাকে কি বলা হবে? তখন সেটাকে বলা হবে যুক্তি বাক্য। এটা তোমার বুঝতে পারো, তুমি দেখলেই বুঝতে পারো। আমি যখন এমসিকিউ পড়াবো তখন প্র্যাকটিস করাবো। ওকে, আমি আরেকটা ক্লাস নিব, আপাতত আজকে যতটুকু পারি আরেকটু পড়াই, আজকে আরেকটু পড়াই। অলরেডি আমাদের 1 ঘন্টা 7 মিনিটের ক্লাস হয়েছে, আমরা আরেকটু পড়ি, এরপরে তোমার পরে তখন আমরা দেখবো আর কি। তো এখানে দেখো কি বলছে, বলছে যে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ। একটু আগে আমরা কি পড়ছি? একটু আগে আমরা পড়ছি হচ্ছে কি পদের শ্রেণী বিভাগ পড়ছি। কিসের? পদের শ্রেণী বিভাগ পড়ছি। এবার আমরা পড়বো যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ। এটা অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক পড়া আছে এই টপিকটাতেও, মানে এখানে অনেকগুলো টপিক আছে। এরপর যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ পড়বো, তারপরে একটা বাক্যকে কিভাবে যুক্তি বাক্যে রূপান্তর করা যায় সেগুলো পড়বো, তারপর হচ্ছে কি পদের ব্যাপ্যতা আছে ওই জিনিসটা পড়বো। তো এখানে অনেকগুলো জিনিস আছে। ওকে, এখানে দেখো, এখানে তোমাদের আমি একটু দেখাই, এখানে তোমার এই যে যুক্তি বাক্যের যে শ্রেণী বিভাগ আছে এইটা পড়ানোর পরে এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো আমার সব বুঝাইতে লাগবে। এগুলো বোঝানোর পরে এই যে এইটা হচ্ছে যুক্তিবিদ্যার মেইন বেসিক, গুণ আর পরিমাণ অনুসারে যে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ আছে এইটা হচ্ছে বেসিক। এরপরে তোমার এগুলো পড়াবো, এগুলো পড়ানোর পরে এগুলোতে অনেকগুলো আছে।
এটা পড়ানোর পরে একটা বাক্যকে কিভাবে যুক্তি বাক্যে রূপান্তর করতে পারো, এইগুলোর আবার অনেকগুলো পড়া আছে এখানে, এগুলো হচ্ছে আমি দেখাবো। এই দেখানোর পরে এরপর আরেকটা যেটা মানে যেটা থেকে পরীক্ষায় সবসময়ই প্রশ্ন আসে সেটা হচ্ছে এইটা, যে কি, যে হচ্ছে যুক্তি বাক্যে পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা থেকে অবশ্যই প্রশ্ন আসে, এই জিনিসগুলো আমাদের পড়তে লাগবে। তো আমাদের এখনো অনেকগুলো টপিক পড়া বাকি আছে। তো আমরা একটু কি করি, আমরা একটু তোমার হচ্ছে এই যে বাক্যকে যুক্তি বাক্যে যে রূপান্তর, এটা যতটুকু পারি আমরা হচ্ছে একটু পড়ি আগে। এটা যেহেতু অনেকটা আছে দেখলাম, আমরা হচ্ছে এটা একটু তাও দেখি। তারপর কি, তারপর তোমার দরকার হলে আমরা আজকের মতো ক্লাসটা কিবা রাখবো। তো বলছে কি দেখো, ফার্স্টেই দেখো এখানেও বিভিন্ন প্রকার পড়বো। যেমন দেখো ফার্স্টে বলছে যে গঠন অনুসারে, কি অনুসারে, গঠন অনুসারে যুক্তিবাক্য হচ্ছে আমার দুই প্রকার। তার মানে আমার গঠন অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার, এগুলো পরীক্ষায় আসে। যে গঠন অনুসারে যুক্তিবাক্য কত প্রকার, এটা পরীক্ষায় আসে, এগুলো এইভাবে দিবে। তো তখন বলবে কি গঠন অনুসারে যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ হলো, তোমার বলবে সরল যৌগিক, তারপর হচ্ছে তোমার বলবো যে প্রাকল্পিক, বৈকল্পিক বা সাপেক্ষ, নিরপেক্ষ, তারপর আরো আছে আর কি, ওগুলো আমরা এগুলো এক এক করে দেখবো। তো গঠন অনুসারে হচ্ছে কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে সরল যুক্তিবাক্য আর একটা হচ্ছে যৌগিক যুক্তিবাক্য। আমার কি গঠন অনুসারে যুক্তিবাক্য কত প্রকার, দুই প্রকার, কি কি, একটা হচ্ছে সরল যুক্তিবাক্য আর একটা হচ্ছে যৌগিক যুক্তিবাক্য। একটা কি সরল যুক্তিবাক্য আর একটা কি যৌগিক যুক্তিবাক্য। তো সরল যুক্তিবাক্য আমরা অলরেডি সরল পদ পড়ে আসছি, সরল পদে কি ছিল, একটি মাত্র শব্দ ছিল। আর সরল যুক্তিবাক্য মানে কি, সরল যুক্তিবাক্য মানে একটি মাত্র যুক্তিবাক্য থাকবে, যে যে যুক্তিবাক্যে একটা উদ্দেশ্য পদ থাকে আর একটা বিধেয় পদ থাকে। তো একটা যুক্তিবাক্যের স্ট্রাকচার কি বলতো, একটা যুক্তিবাক্যের, ওকে, একটা কি থাকে, উদ্দেশ্য পদ থাকে, একটা বিধেয় পদ থাকে। তো একটা উদ্দেশ্য, একটা যুক্তিবাক্যের, একটা যুক্তিবাক্য হওয়ার জন্য তার হচ্ছে কি, তোমার শর্তটা কি বলতো, তার একটা উদ্দেশ্য পদ থাকবে, একটা বিধেয় পদ থাকবে, একটা সংযোজক থাকবে। তো সেমনই ভাবে যে যুক্তিবাক্যে একটা উদ্দেশ্য আর একটা বিধেয় পদ থাকে তাকে কি বলে, তাকে সরল যুক্তিবাক্য বলে। তাকে কি বলে, তাকে হচ্ছে সরল যুক্তিবাক্য বলে। যেমন দেখো কি বলছে, ইজাজ হয় সুখী বলছে। তো এখানে দেখো, এখানে আমরা জানি যে হয় হচ্ছে একটা সংযোজক, এর আগের অংশটাকে বলে উদ্দেশ্য পদ, এর পরের অংশটাকে বলে বিধেয় পদ। কি, হয়ের আগের অংশটাকে বলে উদ্দেশ্য পদ, পরের অংশটাকে বলে হচ্ছে কি বিধেয় পদ। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার একটা সরল যুক্তি বাক্য। কারণ কি, কারণ এর একটা উদ্দেশ্য পদ আছে আর একটা কি, একটা হচ্ছে বিধেয় পদ আছে। গেল। এরপর যৌগিক যুক্তি বাক্য। যৌগিক মানে কি, যৌগিক মানে অলওয়েজ মাথায় রাখবা কত, দুই। যৌগিক মানে কত, যৌগিক মানে হচ্ছে দুই। বলছে যে যে যুক্তি বাক্যে একাধিক উদ্দেশ্য পদ, কয়টা, একাধিক উদ্দেশ্য পদ থাকবে। তারপর কি, তারপর হচ্ছে কি একাধিক বিধেয় পদ, একাধিক কি থাকবে, একাধিক হচ্ছে বিধেয় পদ থাকবে। আর একাধিক বিবৃতি বা কি থাকবে, বক্তব্য থাকে, তাকে হচ্ছে কি বলে, তাকে যৌগিক যুক্তি বাক্য বলে। যেমন দেখো কি বলছে এখানে, এখানে বলছে যে চক হয় সাদা ও শক্ত। তাহলে এখানে কিভাবে একাধিক আছে দেখো, আমি এখন তোমাদের বুঝাচ্ছি। এইখানে মূলত কি একাধিক উদ্দেশ্য পদ বলছে, তারপর কি বলছে, একাধিক বিধেয় পদ বলছে, একাধিক উদ্দেশ্য পদ, একাধিক বিধেয় পদ। ওকে, কিভাবে দেখো, একাধিক উদ্দেশ্য পদ আর একাধিক বিধেয় পদ মানে কি, মানে হচ্ছে তোমার একের অধিক কি থাকবে, একের অধিক তোমার যুক্তি বাক্য থাকবে। তো এখানে দেখো বলছে যে চক হয় শক্ত, আরেকটা হচ্ছে কি সাদা। তাহলে এখানে মূলত আসলে দুইটা যুক্তি বাক্য আছে, কি, চক হয় সাদা, আরেকটা হচ্ছে চক হয় শক্ত। ওকে, তাহলে এখন দেখো, এখন এখানে দেখো কি বলছে, এখানে আমি বলছি যে কি একাধিক উদ্দেশ্য পদ। দেখো এখানে চক কি, চক হচ্ছে একটা উদ্দেশ্য পদ, এখানে চক কি, এখানেও চক হচ্ছে একটা উদ্দেশ্য পদ। দুইটা উদ্দেশ্য পদ আছে মানে একাধিক উদ্দেশ্য পদ। আবার কি বলছে, একাধিক বিধেয় পদ, সাদা একটা বিধেয় পদ, শক্ত একটা বিধেয় পদ, এগুলো কি বিধেয় পদ না, তার মানে কি একাধিক বিধেয় পদ আছে। আবার বলছে যে একাধিক বিবৃতি বা বক্তব্য থাকে, এখানে কয়টা বক্তব্য আছে, এখানে দুইটা বক্তব্য আছে না, তার মানে একের অধিক বক্তব্য আছে। কি, চক হয় সাদা, চক হয় শক্ত, এগুলো কি একের অধিক কি আছে এখানে, একের অধিক তোমার বিবৃতি আছে এখানে বা বক্তব্য আছে। এটাই হচ্ছে কি তোমার যৌগিক যুক্তি বাক্য, কি যৌগিক যুক্তি বাক্য। এখন আবার দেখো এই যে যৌগিক যুক্তি বাক্য আছে, এই যৌগিক যুক্তি বাক্য হচ্ছে আবার তিন প্রকার, এটা আমরা এখন দেখব। কত প্রকার, তিন প্রকার। কি কি, একটা হচ্ছে
সংযোজক। কি? সংযোজক। যৌগিক যুক্তি বাক্য, আরেকটা হচ্ছে বিয়োজক যৌগিক যুক্তি বাক্য, আরেকটা হচ্ছে অসঙ্গতিমূলক যৌগিক যুক্তি বাক্য। তো এইগুলো জিনিস আসলে খুবই সহজ, এগুলো হচ্ছে তোমার বের করার ট্রিক্স আছে, এখানে লিখাই আছে এখানে, যে জাস্ট ওইটা দেখলেই তোমার হচ্ছে ওইটা হবে। কিভাবে দেখো, বলছে যে যৌগিক বাক্যের অন্তর্গত সরল বাক্য সমূহ। যৌগিক বাক্য মানে কি? যৌগিক বাক্য মানে কি? যৌগিক বাক্য মানে হচ্ছে দুইটা যুক্তি বাক্য থাকবে। কয়টা? দুইটা। যৌগিক মানেই হচ্ছে দুই। সর্বনিম্ন কয়টা থাকবে? দুইটা থাকবে। তো তার মানে কি? তার মানে আমার সরল বাক্য কয়টা থাকবে বলতো? সরল বাক্য থাকবে কয়টা? সরল বাক্য থাকবে কয়টা? দুইটা থাকবে। কারণ কি? কারণ এখানে যেহেতু দুইটা যুক্তি বাক্য বলছে, তো এক একটা সরল বাক্যই তো এক একটা যুক্তি বাক্য। তার মানে কি? যে যৌগিক বাক্যের অন্তর্গত সরল বাক্য সমূহ সদর্থক বা হ্যাঁ বাচক হয়, অর্থাৎ যেগুলো পজিটিভ কিছু বুঝাবে সেগুলোকে হচ্ছে বলা হয় কি? সংযোজক যৌগিক যুক্তি বাক্য। যেমন কি বলছে? সকল শিশুই সুন্দর ও নিষ্পাপ। তো এইটা কি? এটা মূলত হচ্ছে হ্যাঁ সূচক না। এখানে কি স্বীকার করা হয়েছে না যে শিশুর ক্ষেত্রে কি স্বীকার করা হয়েছে? যে শিশু মানেই সে কি হবে? সুন্দর হবে। শিশু মানেই সে কি হবে? নিষ্পাপ হবে। তো এখানে সরল বাক্য সমূহ যে আছে, এখানে মূলত দুইটা সরল বাক্য আছে। কি? সকল শিশু সুন্দর বা সকল শিশুই সুন্দর, আবার কি আছে? সকল শিশুই নিষ্পাপ। এখানে কয়টা সরল বাক্য আছে বলতো? দুইটা আছে। কয়টা? দুইটা সরল বাক্য আছে। যে সরল বাক্য সমূহ সদর্থক বা হ্যাঁ বাচক। কিভাবে হইলো? যে এগুলো কি? সকল শিশুই সুন্দর, সকল শিশুই হচ্ছে কি? নিষ্পাপ। তার মানে কি এগুলো? তার মানে এগুলো হচ্ছে আমার কি? এগুলো হচ্ছে আমার সদর্থক বা হ্যাঁ সূচক বাক্য। কারণ শিশুর ক্ষেত্রে সুন্দরের কথা বলা হয়েছে, আবার শিশুর ক্ষেত্রে নিষ্পাপের কথাও বলা হয়েছে। এগুলো হচ্ছে কি? সংযোজক যৌগিক যুক্তি বাক্য। ওকে, এটা গেল। আর বিয়োজকের ক্ষেত্রে দেখো কি বলছে? বিয়োজকের ক্ষেত্রে বলছে যে এখানে নৈর্থক বা হচ্ছে কি হবে? সেম জিনিসই, জাস্ট এটা জিসটা দেখো নৈর্থক বা না সূচক হবে। তো ভাইয়া তো আগেই বলে দিছে সদর্থক বা হ্যাঁ সূচক মানে হচ্ছে কি? হয় বা হ্যাঁ উল্লেখ থাকবে। আর নৈর্থকের ক্ষেত্রে কি থাকবে? নৈর্থকের ক্ষেত্রে নন বা নয় উল্লেখ থাকবে, বা কি? বা হচ্ছে কি? না উল্লেখ থাকবে আর কি, মানে না বুঝাবে আর কি। এখানে হয় বা হন উল্লেখ থাকবে, এখানে নন বা না উল্লেখ থাকবে। তো নৈর্থক মানে কি? নৈর্থক মানে হচ্ছে নন বা নয় উল্লেখ থাকবে। কি থাকবে? নন বা নয়। তো এখানে আমরা দেখি যে নন বা নয় উল্লেখ আছে কিনা। যে বলছে যে রাসেল নন কবি এবং হচ্ছে কি আইনজীবী, তার মানে এখানে নন উল্লেখ আছে। বলছে যে রাসেল কবিও না, রাসেল হচ্ছে আইনজীবীও না। তার মানে আমার এখানে দুইটা সরল বাক্য আছে, যে রাসেল নন হচ্ছে কবি, আবার রাসেল নন আইনজীবী। তো এখানে দুইটা বাক্য আছে। আর এই দুইটা বাক্য কি? নৈর্থক। কিভাবে বুঝবো নৈর্থক? কারণ এখানে নয় উল্লেখ আছে। ওকে, আর সদর্থকটা তো স্বীকার করতেছে, ওইখানে আসলে হন যে উল্লেখ থাকতে লাগবে এমনটা না, ওটা বুঝাই যাবে যে আসলে না, এটা স্বীকারই করে নিচ্ছে, ওটা বুঝাই যায় এটা। আর এখানে দেখো বলছে যে অসঙ্গতিমূলক যৌগিক যুক্তি বাক্যটা আমি কিভাবে বুঝবো? এটা বুঝার জন্য দেখো এখানে বলেই দেওয়া আছে যে যখন দেখবা যে একাধিক সরল সদর্থক যুক্তি বাক্যে, দেখো বাক্যটা কি হবে? বাক্যটা কিন্তু সরল হবে, অর্থাৎ এখানে সরল, আবার কি হবে? সদর্থক হবে। এখানে কিন্তু নৈর্থক হবে না। এটা কি হবে না? নৈর্থক হবে না। বাক্যে হলেও যদি উল্লেখ থাকে দেখো, কিন্তু যদি উল্লেখ থাকে দেখো, সত্ত্বেও উল্লেখ থাকে, যদিও যদি উল্লেখ থাকে, এই ধরনের শব্দ দিয়ে যুক্ত করা হয় বাক্যটাকে কিন্তু কি করা হবে? যুক্ত করা হবে। তখন দেখে অসঙ্গতিমূলক যুক্তি বাক্য বলে। যেমন দেখো বলছে যে সে বড় অফিসার কিন্তু মেজাজি। এই যে দেখো কিন্তু উল্লেখ আছে। আবার বিশাখ বিদ্বান হলেও, এই যে দেখো হলেও অহংকারী নয়। দেখো একাধিক সরল যুক্তি বাক্যকে এখানে কিন্তু দুইটা আছে। কি কি দুইটা বাক্য কি কি বলতো? যে সে বড় অফিসার, আবার কি? সে হচ্ছে মেজাজি। আবার এখানে আছে বিশাখ হচ্ছে বিদ্বান, আবার বিশাখ কি? অহংকারী নয়। তার মানে দেখো, তার মানে একাধিক সরল সদর্থক যুক্তি বাক্য, এগুলো কিন্তু সদর্থক যুক্তি বাক্য। কিভাবে উল্লেখ আছে? হলেও আছে, তারপর কিন্তু, তারপর সত্ত্বেও, যদিও, এ ধরনের শব্দ দিয়ে কি করা হয়? যদি যুক্ত করা হয়, যুক্ত করা হয় কোথায়? মাঝখানে যুক্ত করা হয়। দেখো এই যে কিন্তু হলেও উল্লেখ আছে, তখনই এটাকে বলা হয় অসঙ্গতিমূলক যুক্তি বাক্য। কি বলা হয়? অসঙ্গতিমূলক যুক্তি বাক্য বলা হয়। আশা করি এই জিনিসটা বুঝছো। ওকে, এবার দেখো এবার কি বলছে? এবার বলছে যে গুণ অনুসারে, কি অনুসারে? গুণ অনুসারে। খুবই গুরুত্বপূর্ণ। গুণ অনুসারে যুক্তি বাক্য হচ্ছে আমার দুই প্রকার। গুণ অনুসারে যুক্তি বাক্য হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে
সদর্থক যুক্তিবাক্য, আরেকটা হচ্ছে নৈর্থক যুক্তিবাক্য। তো আমি তো আগেই সংজ্ঞার দিকে যাওয়ার লাগবে না, আমি তো আগেই বলে দিছি সদর্থক মানে কি। সদর্থক মানে হচ্ছে হয়, আর নৈর্থক মানেই হচ্ছে নয়। সদর্থক মানেই হচ্ছে হ্যাঁ বাচক, সদর্থক মানেই হচ্ছে স্বীকার করবে, নৈর্থক মানেই হচ্ছে না না বোধক, নৈর্থক মানেই হচ্ছে কি করবে, অস্বীকার করবে। এটা কারে কারে অস্বীকার করবে, কারণ একটা বাক্যে তো তোমার থাকেই দুইটা পদ, একটা উদ্দেশ্যপদ আর একটা বিধেয় পদ। তো উদ্দেশ্যপদ বিধেয় পদকে যখন স্বীকার করবে তখন হবে সদর্থক, আর যখন অস্বীকার করবে তখন হবে নৈর্থক। এটাই লেখা আছে এখানে, যে যে যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে, এই যে দেখো উদ্দেশ্য সম্পর্কে কি বলছে, বিধেয়কে স্বীকার করা হয়, উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে হচ্ছে কি স্বীকার করা হয়, তাকে সদর্থক যুক্তিবাক্য বলে। কি বলে, সদর্থক যুক্তিবাক্য বলে। তার মানে বলছে এখানে ফুল হয় সুন্দর, তো হয় মানেই তো বোঝাই যাচ্ছে যে এটা সদর্থক বাক্য। আর এখানে উদ্দেশ্য সম্পর্কে অর্থাৎ ফুল সম্পর্কে বিধেয়কে স্বীকার করা হয়েছে, কি স্বীকার করা হয়েছে, যে ফুল মানেই সে কি হবে, সুন্দর হবে। যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে স্বীকার করা হয়, উদ্দেশ্য সম্পর্কে দেখো উদ্দেশ্য ফুল, এখানে উদ্দেশ্য পদ না, এ সম্পর্কে বিধেয়কে কি স্বীকার করা হয়েছে, কি যে ফুল যে আছে এই ফুল জিনিসটা হয় কি সুন্দর। আর নৈর্থক মানে হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে কি করা হবে, অস্বীকার করা হবে। যা শুধু কি মাথায় নাও, যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে কি করা হয়, বিধেয়কে হচ্ছে কি অস্বীকার করা হয়, তাকে বলা হয় নৈর্থক যুক্তিবাক্য। কি বলা হয়, নৈর্থক যুক্তিবাক্য। যেমন দেখো বলছে যে পাথর নয় কি, পাথর নয় নরম, পাথর নয় নরম। কি বলছে, বলছে যে পাথর নয় নরম। তার মানে কি, তার মানে নয় আছে মানে নৈর্থক, আর এখানে পাথর কি, এই উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে কি কি অস্বীকার করা হয়েছে, যে পাথর জিনিসটা আসলে নরম না, এটা কি জিনিস, এটা হচ্ছে শক্ত জিনিস। কি শক্ত জিনিস। শেষ করে দিব, একটু দাঁড়াও, শেষ করে দিব, শেষ করে দিব, একটু জাস্ট আগায় নিতে দাও, আমি একটা ব্যালেন্স করে নিই, এরপর আমি শেষ করে দিব। বেশিক্ষণ ক্লাস হবে না, আর হাইয়েস্ট 10 মিনিটও ক্লাস হবে না, এর আগেই শেষ করে দিব। 10 মিনিটও ক্লাস হবে না, এর আগেই শেষ করে দিব। ওকে, যে পাথর নয় নরম। ওকে, ঠিক আছে। এরপর পরিমাণ অনুসারে, এটা একটু দেখো, এরপর আমি হচ্ছে তোমার কি করব, এরপর আমি তোমার বুঝাই দিচ্ছি। যে দেখো পরিমাণ অনুসারে কি, পরিমাণ অনুসারে যুক্তিবাক্য হচ্ছে আমার দুই প্রকার। তার মানে গুণ অনুসারে পাইলাম দুই প্রকার, আর পরিমাণ অনুসারে পাইলাম দুই প্রকার। পরিমাণ অনুসারে পাইলাম দুই প্রকার, কি কি, একটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্য, আর একটা হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। কি, একটা সার্বিক যুক্তিবাক্য আর একটা হচ্ছে বিশেষ যুক্তিবাক্য। সার্বিক মানে মনে রাখবা, সার্বিক, সার্বিক মানে হচ্ছে তোমার একটা জিনিস কথা মনে রাখবা, যে সম্পূর্ণটা কি করবে, সম্পূর্ণটাই, মানে সম্পূর্ণটাই সে স্বীকার করবে, না হলে অস্বীকার করবে, স্বীকার বা অস্বীকার করবে। সার্বিক মানে পুরোটাই, সার্বিক মানে হচ্ছে পুরোটাই। এই যে দেখো, এই যে দেখো, যে যুক্তিবাক্যে সমগ্র উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে কি করা হয়, স্বীকার বা অস্বীকার করা হয়, মানে কি সম্পূর্ণটাই কি করবে, সম্পূর্ণটাই স্বীকার করবে বা সম্পূর্ণটাই অস্বীকার করবে, এখানে একটুও থাকবে না। মানে আমার যদি 100 হয়, সে হয় 100ই হচ্ছে কত কি করবে, 100ই হচ্ছে স্বীকার করবে, না হলে ওই 100ই হচ্ছে কি করবে, অস্বীকার করবে। এখানে এমন না যে 90 স্বীকার করবে আর 10 অস্বীকার করবে, এমন না, পুরোটাই সম্পূর্ণটাই হচ্ছে কি হয় স্বীকার করতে লাগবে, তাহলে সম্পূর্ণটাকে অস্বীকার করতে লাগবে। এটা হচ্ছে সার্বিক। আর বিশেষ মানে হচ্ছে আংশিক, বিশেষ মানে হচ্ছে আংশিক, স্বীকার করবে বা অস্বীকার করবে। এখন আমরা তোমরা হচ্ছে কি, তোমরা এইভাবে মাথায় রাখবা, বিশেষ মানে কি, বিশেষ মানে আসলে এমন আমরা বলি না যে সবারই তো ধরো পার্সোনাল, কারো না কারো ধরো পার্সোনাল, কারো হচ্ছে তোমার ধরো প্রেমিকা থাকে, কারো পার্সোনাল হচ্ছে ধরো বান্ধবী থাকে, বা কারো পার্সোনাল ধরো প্রেমিক থাকে, বা কারো হচ্ছে পার্সোনাল হচ্ছে কি থাকে, পার্সোনাল হচ্ছে তোমার বন্ধু থাকে, এমন হয়। তো এখানে ক্ষেত্রে অলওয়েজ বলি না যে স্পেশাল পার্সন, স্পেশাল পার্সন বলতে কি, মানে স্পেশাল পার্সন মানে কি বিশেষ ব্যক্তি, তাই না। তো স্পেশাল পার্সন কি সবসময় কি 100 জন যদি থাকে, ধরো তোমার ক্লাসরুমে 100 জন স্টুডেন্ট আছে, এখন 100 জন কি তোমার স্পেশাল পার্সন কখনো হয়, হয় না। স্পেশাল পার্সন হয় কয়জন, হয় একজন হয়, বা ধরলাম একটা গ্রুপের কথা বললাম ধরো 5 জন আর কি, এরা ধরো স্পেশাল হয়।
এই স্পেশাল মানে কি? স্পেশাল মানে হচ্ছে বিশেষ। বলে না যে আমার বিশেষ লোক আছে, তো বিশেষ লোক বলতে কি সবাইকেই বোঝায়? সবাইকে তো বোঝায় না। মানে কি? তার মানে বিশেষ মানেই হচ্ছে কি আংশিক। বিশেষ মানে কি? বিশেষ মানে হচ্ছে তোমার আংশিক। বিশেষ মানেই হচ্ছে আংশিক। ওকে, তো এখানে কি করবে? হয় আংশিক হচ্ছে কি আংশিকটাকে স্বীকার করবে, না হলে আংশিকটাকে অস্বীকার করবে। আর সার্বিক মানে হচ্ছে সম্পূর্ণটাই স্বীকার করবে, না হলে অস্বীকার করবে। তো এইগুলাই আমি এখানে বলছি। দেখো কি বলছে? বলছে যে যে যুক্তিবাক্যে সমগ্র উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সার্বিক যুক্তিবাক্য বলে। যেমন বলছে সকল মানুষ হয় মরণশীল, আর সার্বিক মানে তার সামনে সকল যুক্ত থাকবে। ওকে, একটা জিনিস মাথায় রাখিও, বলছে যে সকল মানুষ হয় শিকার। এখানে দেখো সমগ্র উদ্দেশ্য সম্পর্কে, এখানে কিন্তু সকল মানুষের কথা বলছে, অর্থাৎ দুনিয়াতে যদি 700 কোটি মানুষ থাকে তাহলে এখানে সকল মানুষ বলতে 700 কোটি মানুষকে বলছে। আর এই 700 কোটি মানুষের ক্ষেত্রে দেখো এখানে হয় উল্লেখ আছে। হয় মানে কি? হয় মানে স্বীকার করছে। কি স্বীকার করছে? যে দুনিয়ায় যে 700 কোটি মানুষ আছে এই 700 কোটি মানুষই হচ্ছে কি মরণশীল। অবশ্যই অবশ্যই মরণশীল হবে। আর এখানে দেখো আমি তো এখন তো বললাম ভাইয়া, আপনি তো বললেন যে সার্বিক মানেই হচ্ছে সকল। ঠিক আছে, সকলকেই বুঝাবে, কিন্তু এখানে উল্লেখ আছে কেন? কোন উল্লেখ আছে? এখানে বলছে কোন মানুষ, তার মানে হচ্ছে দুনিয়ায় বুঝাইছে, এখানে মূলত সকল মানুষকে বুঝাইছে যে দুনিয়ায় এমন কোন মানুষ নাই যে হচ্ছে কি অমর, যে কি অমর। কারণ দুনিয়ার সকল মানুষই হচ্ছে কি আমরা জানি যে মরণশীল। তার মানে দেখো এখানে 9 উল্লেখ আছে। এখানে কি 9 উল্লেখ আছে, মানে এটা নৈর্থক। আর এখানে কোন মানুষ নয় অমর বলতে বোঝানো হয়েছে দুনিয়ায় যে 700 কোটি মানুষ আছে এই 700 কোটি মানুষই হচ্ছে কি নয়? অমর নয়, তারা হচ্ছে কি মরণশীল। তো এখানেও কিন্তু এই 700 কোটি মানুষের ক্ষেত্রে কি অমরশীল যে গুণটা আছে বা অমরশীল যেটা আছে এই অমরশীল কথাটাকে কি করা হয়েছে? অস্বীকার করা হয়েছে। কতগুলো মানুষের ক্ষেত্রে? দুনিয়ায় যে 700 কোটি মানুষ আছে এই 700 কোটি মানুষের ক্ষেত্রেই অস্বীকার করা হয়েছে। এটা গেল সার্বিকের ক্ষেত্রে। আর বিশেষের ক্ষেত্রে কি হয় দেখো? বিশেষের ক্ষেত্রে দেখো আংশিক কি আংশিক জিনিসটাকে স্বীকার করবে। কি বলছে? বলছে যে যে যুক্তিবাক্যে বিধেয় পদটা উদ্দেশ্য পদের আংশিক ব্যক্তার্থকে কি করে স্বীকার বা অস্বীকার করে তাকে হচ্ছে কি বিশেষ যুক্তিবাক্য বলে। যেমন দেখো কিছু মানুষ হয় শিক্ষিত লেখা আছে, এখানে হয় আছে মানে কি স্বীকার করছে। এখন দেখো, এখন এখানে কিন্তু বলেনি যে সকল মানুষ হয় শিক্ষিত, এটা কিন্তু বলেনি। এখানে বলছে কিছু মানুষ হয় শিক্ষিত। কিছু মানুষ, ধরো মানুষের সংখ্যা 700 কোটি, এর মধ্যে বলছে যে 500 কোটি হচ্ছে কি তোমার শিক্ষিত বলছে, 200 কোটির কথা কিন্তু বলেনি। তার মানে এটাই, যখনই তোমার 700 কোটি আছে তোমার 699 পর্যন্ত তোমার আংশিকই থাকবে। যখনই 700 হবে তখনই সেটা সার্বিক হবে, এর আগে পর্যন্ত ওটা পুরোটাই হচ্ছে কি আংশিক। তো বলছে যে কিছু মানুষ হয় শিক্ষিত, যে কিছু মানুষের ক্ষেত্রে শিক্ষিত কথাটাকে স্বীকার করে নেওয়া হয়েছে। আবার বলছে যে কিছু মানুষ নয় শিক্ষিত, মানে কি এখানে কিছু মানুষের ক্ষেত্রে শিক্ষিত না হওয়াটাকে অস্বীকার করা হয়েছে। এখন দেখো, এখন সব মানুষের পক্ষে তো শিক্ষিত হওয়ার কথা না, মানুষের কি মানুষের ক্ষেত্রে অশিক্ষিত মানুষও আছে, তাই না? তার মানে যখনই দেখবা যে কিছু কথা উল্লেখ আছে, কি আছে? কিছু উল্লেখ আছে, তখনই সেটা হয়ে যাবে কি বিশেষ যুক্তিবাক্য। কি হবে? বিশেষ যুক্তিবাক্য। ওকে, এখন এই যে আমরা যে গুণ আর পরিমাণ অনুসারে পড়লাম, তো এই গুণ আর পরিমাণকে যদি আমি একসাথে করে দিই, একসাথে করলে আমরা মূলত কি 4টা পাবো আর কি। তোমার গুণ অনুসারে 2টা পাবো আর পরিমাণ অনুসারে 2টা, তো আমরা মোট 4টা হচ্ছে যুক্তিবাক্য পাবো। তো এগুলো আমরা কি করব? এগুলো আমরা কালকে তো পড়বো না, আমরা নেক্সট দিন ক্লাস নিব। কারণ আমার ধরো আবার ভার্সিটিতে ক্লাস আছে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস থাকে। তো আমি হয়তো বৃহস্পতিবারে আসে তোমাদের ক্লাস নিতে পারি, মানে বৃহস্পতিবারে তোমাদের হচ্ছে ক্লাস নিব, এর আগে ক্লাস নিতে পারবো না। তো তোমরা একটু এগুলো রিভাইজ দিবা। আর এর পাশাপাশি আমাদের যে তোমার কি আমাদের যে তোমার 4 আর 5 অধ্যায়টা দিছি, এই 4 আর 5 অধ্যায়টা অবশ্যই পড়ে ফেলবা। আমাদের যদি এই তৃতীয় অধ্যায়টা যদি শেষ হয়ে যায়, বুঝলা, এই তৃতীয় অধ্যায়টা শেষ হয়ে গেলে আমাদের বাকি যে জিনিসগুলো আছে সেগুলো বুঝতে সহজ হবে আর কি। না হলে আমার ওই সেম সময় লাগতো। ধরো এই তৃতীয় অধ্যায়টাতে আমি একটু সময় দিচ্ছি, তো তৃতীয় অধ্যায়টাতে সময় দিচ্ছি এই কারণে যে তোমাদের যদি বেসিক গুলো ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমার পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো বুঝতে সুবিধা হবে, না হলে তোমাদের এগুলো একটু কঠিন হয়ে যাবে আর কি। তো তৃতীয় অধ্যায়ের নেক্সট পার্টটা আমরা কি করব? আমরা হচ্ছে এইখান থেকে শুরু করব। এই যে গুণ আর পরিমাণ অনুসারে যে 4 প্রকার যুক্তিবাক্য আছে এগুলো আমরা হচ্ছে পড়বো। তো তোমরা অবশ্যই এগুলো পড়ে ফেলবা। তো আজকের ক্লাসটা এখান পর্যন্তই। আর আমি তো যেটা বললামই যে
তোমাদের একটু সময় নিচ্ছি, আমি সময় নিয়ে পড়াচ্ছি, কারণ তোমরা বললা এখন আবার এমন কাজ করিও না যে পেজে আবার নক দিয়ে বসিও না যে আমাদের লজিক ক্লাস হইতেছে না কেন, বা এত এমন করলে তো হবে না। কারণ তোমরা নিজেরাই আমাকে বলতেছো যে যে ভাইয়া দেখেন আমি কিন্তু অলরেডি দেখো আমি কিন্তু অলরেডি গতকালকে 2 ঘন্টা ক্লাস নিছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় ক্লাস নিছি। তারপর দেখো আজকে অলরেডি ক্লাস কতক্ষণ হয়েছে দেখি, আজকে না হলো 1 ঘন্টা 20 মিনিট পার হয়েছে, আমি একটু দেখি দাঁড়াও। আজকে অলরেডি আমাদের 1 ঘন্টা 30 মিনিট ক্লাস হয়েছে। তো মোট দেখো 3.5 ঘন্টা ক্লাস নিয়েছি, এখন আমি একটা অধ্যায় শেষ করতে পারিনি। তাহলে ভাবতেছো আমরা কিভাবে কত আস্তে আস্তে আগাচ্ছি, বাট আমাদের যেটা মেইন লাভের লাভ সেটা হচ্ছে শুরু করব 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 এমসিকিউ পড়াবো, আমি সমস্যা নেই, এমসিকিউ করব পড়বো আমরা ধীরে সুস্থে আগাই। তো দেখো 3.5 ঘন্টা পড়ছি, বাট আমি এইটুকু বলতে পারি যে আমি যতটুকু পড়াইছি তোমাদের সময় নিয়ে পড়াইছি, তোমাদের কারো ওইটুকু নিয়ে কোনো অভিযোগ থাকার কথা না। তো আমাকে একটু সময় দাও, আমরা শেষ করে ফেলবো, সমস্যা নেই, আমরা শেষ করে ফেলবো। ওকে, আর তোমাদের যাদের পরীক্ষা আছে, তোমাদের যাদের কলেজে পরীক্ষা আছে তারা আমাকে নক দিবা, আমি তোমাদের একটা সলিউশন দিয়ে দিব। যাদের পরীক্ষা আছে তারা আমাকে নক দিও, আমি তোমাদের একটা সলিউশন দিয়ে দিব। ওকে, তো আজকে এখান পর্যন্তই, সবার সাথে দেখা হবে আবার নেক্সট ক্লাসে। ওকে, ঠিক আছে তাহলে। কেউ কিছু বললে বলতে পারো, আমি আর 1 মিনিট আছি, কেউ কিছু বললে বলতে পারো। কেউ কিছু বললে বলতে পারো, আমি আর 1 মিনিট আছি। কারো কিছু বলার থাকলে বলো। আচ্ছা, সায়েম বলছে ওর এক্সাম আছে, আমাকে তাহলে একটু নক দিও, আমাকে একটু নক দিও। এইখানে তোমাদের গ্রুপে আমার আইডি আছে, আমার আইডিতে আমাকে একটু নক দিও, নক দিয়ে তোমার সমস্যার কথা শুনবো। তুমি আমাকে একটু ইনবক্সে নক দিও। আচ্ছা, আরিশা বলছে কিছুদিন পর প্রিটেস্ট এক্সাম, কি সমস্যা আমাকে একটু জানিও, কি সমস্যা আমাকে একটু ইনবক্সে নক দিয়ে জানাইও, আমি কথা বলবো তোমাদের সাথে, যার যার সমস্যা আছে। হ্যাঁ, তোমাদের প্রি টেস্টে লজিক সেকেন্ড পেপারের উপরে এক্সাম হবে বলেই তো আমরা সেকেন্ড পেপারটা শুরু করব, সেকেন্ড পেপারটা আমরা শুরু করব, তুমি আমাকে নক দিও, আমি বলে দিব তোমাকে কিভাবে কি করতে লাগবে, সমস্যা নাই। ওকে, ঠিক আছে তাহলে আমি কাটলাম। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম।